তাহলে আমরা শুরু করছি হিট চ্যাপ্টার 5, তাই তো? তো কী আমরা জানবো এখানে রয়েছে যে ডিফাইন হিট অ্যাজ এনার্জি, মানে হিট যে একটা এনার্জি সেটা আমরা জানবো, হিটের ইউনিট জানবো, ডেসক্রাইব টেম্পারেচার স্কেল, ডিগ্রি মানে এটা একটা স্কেল, টেম্পারেচার স্কেল, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন স্কেল, এই স্কেলগুলোর ব্যাপারে জানবো, হিটের ডিফারেন্ট এফেক্ট জানবো, হিট ট্রান্সফার হওয়ার ডিফারেন্ট মোডের ব্যাপারে জানবো, ডিসাইড অ্যাবাউট কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর অফ হিট অ্যান্ড ডিফারেন্ট অ্যাপ্লিকেশান, মানে কে কন্ডাক্টর কে ইনসুলেটর হিটের সেগুলো জানবো আর তার অ্যাপ্লিকেশান জানবো। ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ থার্মোফ্লাক্স, থার্মোফ্লাক্স মানে যার মধ্যে জল রাখলে ঠান্ডা জল ঠান্ডা থাকে, গরম জল গরম থাকে, সেইটার ব্যাপারে জানবো, সে কী করে কাজ করে। ঠিক আছে, এটা কেমিস্ট্রি না ফিজিক্স? ফিজিক্স। এবার হিট এনার্জি, দেখো হিটের পাশে কী লিখে দিয়েছে? এনার্জি। তাহলে হিটটা কি অ্যাকচুয়ালি? হিট একটা এনার্জি, ওর কোনো মাস টাস হয় না কিন্তু, যেমন সাউন্ড ওটা একটা এনার্জি, লাইটও একটা এনার্জি, সেরকম হিট একটা এনার্জি। তো মাসও নেই কার? এনার্জি নেই তো। হ্যাভ ইউ এভার নোটিস দ্যাট হোয়েন ইউ হোল্ড আ ওয়ার্ম কাপ অফ টি অন আ চিলি মর্নিং অর ওয়াক ইনটু আ এটা কি সানলিট রুম ডিউরিং, হ্যাঁ মানে সানলিট রুম মানে বুঝতে পারছো তো, হ্যাঁ, ডিউরিং ফ্রস্টি ডে ইউ ক্যান ফিল দ্য ওয়ার্মথ, this comforting sensation is due to something called heat energy, মানে শীতকালে যে এই কাজগুলো করলে আমাদের যে কমফোর্ট লাগে, ওই কমফোর্টিং সেন্সেশন, খুব বাজে ডেফিনেশন এটা, ঠিক আছে? এখানে নেই ডেফিনেশন, নিচে ডেফিনেশন, নিচে কোথায়? এইখানে ডেফিনেশন আছে আর এখানে এই যে এটা ভালো, ওটা एग्जांपल। Heat is a form of energy that can be transferred from one object to another due to a temperature difference, ঠিক আছে? হিট একটা এনার্জি, তো বলছে হিট এনার্জি ইজ a form of energy that can be transferred from one object to another, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ট্রান্সফার হতে পারবে, কিন্তু যদি টেম্পারেচারের ডিফারেন্স থাকে তবেই, নাহলে পারবে না, ঠিক আছে? বেশি হিট কোথাও আছে, কম হিট কোথাও আছে, তার উপর ডিপেন্ড করবে না কোন দিক থেকে কোন দিকে হিট ট্রান্সফার হবে। ধরো আমি এখানে বললাম যে এখানে 50 জুল হিট এনার্জি আছে, এই কন্টেনারের মধ্যে কিছু একটা আছে, জল আছে মনে করো, এর হিট এনার্জি কত? 50 জুল। আরেকটা কন্টেনার আছে, তার মধ্যেও জল আছে, তার মধ্যে মনে করো আছে 5 জুল। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো হিট কি এদিক থেকে এদিকে যাবে? নাও যেতে পারে, এটা বলা যাবে না, ডিসাইড করা যাবে না, যাবে কি যাবে না এটা ডিসাইড করা যাবে না। হিট এদিক থেকে এদিকেও আসতে পারে। যদি এই জলের টেম্পারেচার ধরো 30 ডিগ্রি সি আর এই জলের টেম্পারেচার 20 ডিগ্রি সি হয়, তাহলে হিট এদিক থেকে এদিকে আসবে, বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারের দিকে হিট আসবে। আর যদি এটা 40 ডিগ্রি সি আর ওটা 30 হয়, তাহলে হিট এনার্জি এদিক থেকে ওদিকে যাবে। তো কিন্তু এনার্জি দুজনের যাই হোক না কেন, মানে এনার্জি কার মধ্যে কতটা আছে তার উপরে হিট কোন দিক থেকে কোন দিকে ট্রান্সফার হবে কি করে সেটা আলাদা কথা, সেটা আমরা শিখবো, অনেক মোড আছে এটা আবার, ঠিক আছে? তো হিট এনার্জি এদিক থেকে ওদিকে তখনই যাবে, এক হট বডি থেকে কোল্ড বডির দিকে যায়, হট বডি কনসেন্ট্রেশন টু লোয়ার, না হট বডি টু কোল্ড বডি, এখানে হট মানে হট বডি, কোল্ড বডি মানে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার, এনার্জি হাই লো এর দিকে যাবে না, ঠিক আছে? এনার্জি হাই লো আমরা দেখে বুঝতে পারবো। তো এখানে কিছু এক্সাম্পল আছে, ওগুলো আমাদের কাজে নেই, আমাদের কাজ হচ্ছে এসআই ইউনিট। হিটের এসআই ইউনিট কি? জুল। এনার্জির এসআই ইউনিটও জুল, ঠিক আছে? ওই জন্যই ওর, হ্যাঁ। এবার বলছে অন দ্য আদার হ্যান্ড আ ক্যালোরি called a unit of energy is commonly used unit in the field of nutrition। দেখো নিউট্রিশনের ফিল্ডে ক্যালোরি ইউজ হয়, অনেক জায়গায় ক্যালোরি ইউজ হয়,
তো দেখবে সবচেয়ে ওই যে দৌড়াচ্ছ কত ক্যালোরি বার্ন হয়েছে ওয়াচে আছে। হ্যাঁ ওয়াচে আছে, তাহলে এটা খুব কমন এনার্জির ইউনিট, কি এর নাম? ক্যালোরি। 1 ক্যালোরি কাকে বলে সেইটার ডেফিনেশনটা খুব পপুলার। 1 মিটার ডিসটেন্স। 1 ক্যালোরি কাকে বলে দেখো, a calorie is defined as the amount of heat energy needed to raise the temperature of 1 gram of water by 1 degree C। মানে তুমি একটা কন্টেনার নিয়েছো, যে কন্টেনারের মধ্যে 1 গ্রাম জলই তুমি নেবে। কতটা জল নেবে? 1 গ্রাম, তার বেশিও না কমও না, 1 গ্রাম দিয়ে একটা থার্মোমিটার দিয়ে তুমি চেক করে নেবে এই জলের টেম্পারেচার কত আছে। ঠিক আছে, মনে করো এই জলের টেম্পারেচার আছে 15 ডিগ্রি সি। ঠিক আছে, 1 গ্রাম জল নিয়েছি, তার জলের টেম্পারেচার কিছু আছে 15 ডিগ্রি সি। এবার তুমি কি করেছো, একটা বার্নার নিয়ে এসছো, দিয়ে বার্নারটাকে অন করে দিয়েছো, হিট হয়ে যাবে, এটা গরম হবে। যেই এটা 16 ডিগ্রি সি হয়ে গেল, অমনি তুমি বার্নার বন্ধ করে দেবে। তাহলে এই জলের 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়লো কি না? এখন তুমি যে হিট এনার্জিটা ওই সাপ্লাই দিয়েছো, সেই হিট এনার্জিটার অ্যামাউন্ট 1 ক্যালোরি। বুঝতে পারলাম? ক্যালোরি মানে হিট এনার্জি। ক্যালোরি মানে এনার্জি, এনার্জির ইউনিট। তো 1 ক্যালোরি এনার্জি কতটা সেটা বোঝালাম। 1 ক্যালোরি এনার্জি ততটাই যতটা 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে লাগে। কি বুঝলে? কি বুঝলে? 1 গ্রাম টেম্পারেচার 1 গ্রাম জলের টেম্পারেচার, জলই নিতে হবে, কেরোসিন নিলে হবে। 1 গ্রাম জলের 1 ডিগ্রি বাড়াতে গেলে যত টেম্পারেচার, 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি করে বাড়াতে হবে, যত এনার্জি বাড়লো যতটা এনার্জি সাপ্লাই দিলাম, সেই এনার্জিটাকে বলবো আমরা 1 ক্যালোরি। ডেফিনেশন কিন্তু আসবে এটা, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন আছে, ক্যালোরির সাথে হিট এনার্জির কি সম্পর্ক? ক্যালোরিটা এনার্জি তো, হ্যাঁ তো হিটটাও একটা এনার্জি। হ্যাঁ। তো 1 ক্যালোরি হিট এনার্জি যদি আমি এনার্জি সাপ্লাই হিট ফর্মে দিই, সেটা ক্যালোরিতে মাপতে পারবো। সেই 1 ক্যালোরি হিট এনার্জি কতটা হবে সেটা ওইভাবে মাপা যাবে, ওইটাকে 1 ক্যালোরি বলে, ওটা ডেফিনেশন। ওটাকে ইউজ করে এটা ফাইন্ড। এবার বলছে 1 জুল ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.239 ক্যালোরি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। সেটা পড়িয়েছিলে মনে হচ্ছে আমার। না, ওইটা পড়িয়েছিলাম 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। না, এই জিনিসটা থাকতে পড়েছিলাম মনে হচ্ছে। যাই হোক, এটা লাগবে। কনভার্সলি 1 ক্যালোরি ইজ রাফলি ইকুইভ্যালেন্ট টু 4.2 জুল। এই যে 4.184 জুল 1 ক্যালোরি, মানে এই যে কনভার্সন, এই একটা এরপরে এই একটা 1 কিলো ক্যালোরি মানে 4184 জুল। এই তিনটের মধ্যে কোনো একটা কনভার্সন তুমি এক্সামে পাবেই কনফার্ম। হ্যাঁ, তিনটের মধ্যে একটা পাবে। স্যার 1 জুল মানে 1 জুল যদি কম হয়, কম ক্যালোরি হয়, তাহলে 1 ক্যালোরি তো আরো কম হওয়ার কথা। কেন? হ্যাঁ, আরে 1 জুল বেশি না 1 ক্যালোরি বেশি? 1 জুল 1 ক্যালোরি বেশি তো। কেন? 1 জুল মানে তো কম ক্যালোরি। 0 পয়েন্ট আছে তো এটা 1 আর এটা 0.2। ক্যালোরি কম হবে। ক্যালোরি কম কি করে হলো? ক্যালোরি বেশি হলো। হ্যাঁ, কি করে? আরে কি জ্বালা! বেশি মানে তো কম হবে। সেটা তো কোনো পয়েন্ট নেই, আগে তো আচ্ছা পয়েন্ট আচ্ছা, আছে। স্যার 1 বেশি বড় না 0.5? 0.1 বড়। হ্যাঁ, তাহলে তো এখন তো সেই লজিকে ইউজ জুল বড় হবে। সেই জন্যই তো এইটা যদি বাড়াতে 1 হয়ে যায়, এটাকে যদি বাড়াও তবেই তো 1 হবে, নাকি কমালে 1 হবে? তখন তো এটা আরো বেড়ে যাবে। তখন তো এটা আরো বেড়ে যাবে। তো সেটাই তো বলছি। ও আচ্ছা, সেই জন্যই তো 1 ক্যালোরি মানে 4.18। হ্যাঁ হ্যাঁ, একটুখানি কনফিউজিভ আছে। তাহলে 1 ক্যালোরি মানে এত জুল, মানে অনেক জুল মিলে 1 ক্যালোরি হয়। তাহলে কে বড় হলো? ও জুল বড় না, ক্যালোরি বড় হলো। হ্যাঁ, আরে বুঝতে পারছে না? এই দেখো, ধরো আমি বললাম যে একটা কন্টেনারে যত জল আছে, 1 কন্টেনার জল, এটা হচ্ছে মনে করো 1 জুল। না, এখানে এইভাবে বোঝানো যাবে না। কী করে বোঝাই? এটা কোনো বুঝতে পারছে না। দাঁড়াও বোঝাচ্ছি। আমি বুঝতে পারছি। স্যার এই সত্যি তো কনফিউশন। স্যার 1 জুল। দাঁড়া 1 সেকেন্ড। স্যার 1 জুল তো আচ্ছা, আমি এটা তোমাকে বোঝাচ্ছি, শোনো। $1 মানে কত টাকা জানো? 89 88 পয়েন্ট সামথিং। তুমি 90 রুপিসই ধরো আপাতত।
$1 মানে 90 রুপিস। তাহলে রুপিস বড় না ডলার বড়? দুটোই তো সেমই হচ্ছে। আরে $1 আর 1 রুপিসের মধ্যে কে বড়? নাম্বারে 90 বড়। ডলার বড়। হ্যাঁ, তাহলে dollar। তুমি এখানে তো 1 বলছো, 1 এটা তো 90, তাহলে এটা বড় ভাবো। তা নয় তো কেন? স্যার তো ওখানে 1 গ্রামের স্যার 1 ওটা কিলো। এক- আরে দেখো, হ্যাঁ এইভাবে ভাবো, 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? ও বুঝতে পেরেছি, 1000 গ্রাম। বুঝতে পেরেছি। তাহলে গ্রাম বড় থরি? 1 কেজি বড়। তো কেজি বড় না? কি খাবারে? 1 মিটার, এটা মানে তো বুঝতে পারলাম, 1 কিন্তু মিটার মানে এটা কি করে? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। হ্যাঁ, তা কে বড়, সেন্টিমিটার বড় কি 1 বড়? মিটার বড়? যেই কনফিউজ 8 মিটার বড়। মিটার বড় না? আরে 1 মিটার মানে অতগুলো সেন্টিমিটার হ্যাঁ, মিলে হ্যাঁ, 1 মিটার হতে হবে। হ্যাঁ। তা সেন্টিমিটার ছোট না, সেরকমই তাই এখানে 1 জুল মানে মাত্র ওইটুকু। এটা যদি 1 হয়ে যায় তাহলে তো অনেক জুল লাগবে, সেই জন্য। ঠিক আছে, হ্যাঁ বাড়িতে ঠান্ডা মাথায় ভাববে, এটা খুব সিম্পল জিনিস। স্যার নিচে লিখে দিন, ওখানে একটা লিখে আছে। খতরনাক। হ্যাঁ এখানে টেম্পারেচার। এবার টেম্পারেচার কি দেখো, টেম্পারেচারের ডেফিনেশন চাই। টেম্পারেচার ইজ এ মেজার অফ হাউ হট অর কোল্ড অ্যান অবজেক্ট ইজ। টেম্পারেচার ইজ দ্য মেজার অফ হটনেস অর কোল্ড। কোল্ডনেস, এটাই ছিল আমার। ঠিক আছে, এখান থেকে আগে আছে। তো ইট ইজ আ মেজার অফ হাউ হট অর কোল্ড সামথিং টেলস। আচ্ছা এখানে একটা জিনিস লিখেছে দেখো, ইট টেলস আস অ্যাবাউট দ্য মোশন অফ পার্টিকেল ইন অ্যান অবজেক্ট। Object with a higher temperature have fast moving particles. Object with higher temperature have fast moving particles, while those of lower temperature have slower moving particle. Heat is a form of energy that transfer between two objects when they are different in temperature. এটা তো আমরা আগেই জেনেছি, এটুকু এখন এখানে লাগবে না। এইটুকু বোঝাতে হবে। দেখো যখন তুমি একটা সাবস্টেন্সকে গরম করবে, তো ভাইব্রেট করে। ওর কি বাড়বে জানো? কাইনেটিক এনার্জি হ্যাঁ। বাড়বে। মলিকিউলের কাইনেটিক এনার্জি বাড়া মানে ওর ভেলোসিটি বাড়বে, ছোটাছুটি জোরে শুরু করে দেবে। ছোটাছুটি এই দেখো ভেরি ফাস্ট, এখানে হাই টেম্পারেচারে রয়েছে মানে এটা খুব ফাস্ট মুভ করছে, এটা লো টেম্পারেচারে রয়েছে এটা স্লোলি মুভ করছে। মানে স্যার, আমাদের জ্বর হলে আমাদের বডির ভিতরে পার্টিকেলস ফাস্ট মুভ করে। হ্যাঁ জ্বরে চলে গেছে। জল গরম নাও, গরম জল ঠান্ডা জল নাও। এবার দেখো যদি তুমি একটা হট বডি আর কোল্ড বডিকে পাশাপাশি রাখো, ইন কন্ট্যাক্টে রাখো, তখন কি হবে? এই ফাস্ট মুভিং পার্টিকেলগুলো এদেরকে গুঁতোগাতা দেবে, এদেরকে ফাস্ট করার চেষ্টা করবে, তাই হিট এদিক থেকে এদিকে চলে আসবে। বুঝলে? এরা একটু মুভমেন্ট একটু কমে যাবে, এদের মুভমেন্ট বেড়ে যাবে, ওই জন্য গরম খাবার ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হয়ে যাবে। আর এই ট্রান্সফারটা কতক্ষণ হবে? যতক্ষণ না দুই পাশ ব্যালেন্স হয়। ওই জন্য হট বডি থেকে কোল্ড বডির দিকে হিট ট্রান্সফার হয়। বুঝেছো? ইউনিট অফ টেম্পারেচার। টেম্পারেচার ইউনিট কি বলছে? টেম্পারেচারের ইউনিট আছে সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড কেলভিন। তার মধ্যে এসআই কোনটা? কেলভিন। কেলভিন। এসআই ইউনিট অফ টেম্পারেচার ইজ কেলভিন, মাথায় রাখবে। এগুলোর মধ্যে কেলভিনটা হচ্ছে, হ্যাঁ এসআই ইউনিট। এবার সেলসিয়াস স্কেল কি, ফারেনহাইট স্কেল কি, আর কেলভিন স্কেল কি? তার আগে এটা আমি তোমাদেরকে ড্র করে বোঝাচ্ছি। দেখো সেলসিয়াস আর ফারেনহাইট তো জানি, একটু কেলভিন তো ভুল দিয়েছে। কি ভুল দিয়েছে সে পরে দিচ্ছি। আমরা আগে একটা থার্মোমিটার বানিয়ে নিই। হ্যাঁ আমার আছে থার্মোমিটার। থার্মোমিটার আমরা এরকম হাঁটলে আমাদের স্নেহা সিমেন্টকে কি হচ্ছে? আমাদের আগে যে ফিজিক্স ম্যাম ছিল আমাদেরকে 100 বার ধরে একটা থার্মোমিটার আঁকিয়েছে, ম্যামের তাও মনে হয় না আমরা ঠিক যে মার্কারি। এর ভেতরে মার্কারি আছে, ঠিক আছে? ভেতরে ইন্টারনালি দেখা যাচ্ছে মার্কারি আছে। আর এইখানে একটা কিঙ্ক আছে। কিঙ্ক মানে ওটা পিছনে যাতে না চলে যায়, এটা যাওয়ার রাস্তা, কিন্তু রাস্তাটা খুব সরু। স্যার ওটা এতটা এক্সপেন্ড হয়ে যায় যে পুরোটাও চলে যেতে পারে। হ্যাঁ অতটাই থাকে ওর মধ্যে। তাহলে এটা একটা থার্মোমিটার। তুমি থার্মোমিটার বানানোর ফ্যাক্টরিতে গেছো, দিয়ে ওর গায়ে থার্মোমিটার বানানোর পরে মার্কিং টার্কিং করে, তো তুমি হচ্ছে দাদা মার্কিং করবেন না, আমাকে এরকম থার্মোমিটার 3খানা দিন। ঠিক আছে, তুমি 3টে থার্মোমিটার এরকম নিয়ে এসছো। ওকে, এবার তুমি বাড়ি এনে কি করেছো দেখো। মার্কিংটা তুমি বাড়ি এনে করেছো, 3টে সেম জায়গা থেকে কিনে এনেছো, সেম ফ্যাক্টরির সব সেম। হ্যাঁ
তুমি এদের তিনজনাকেই আইসের মধ্যে চুবিয়ে দিয়েছো, তুমি আগে থেকে জানো আইসের টেম্পারেচার 0 ছিল, ঠিক আছে? তখন থার্মোমিটারে যেখানে রিডিং এসছে সেই জায়গাটাকে তিনটেতে সেম হাইটে উঠবে, সেখানে আমরা মার্ক করে দিলাম। ধরো এই জায়গায় উঠেছে, স্যার 0 তো উঠবে। এই জায়গায় এখানে উঠেছে, এখানে এখানে, হ্যাঁ 0-তে উঠবে না কেন? উঠবে। হলো, আমি এই জায়গায় তিনটেকেই মার্ক করলাম, তিনটে স্কেলেই সেম হাইটেই উঠবে, তাই সেম জায়গায় মার্ক হয়েছে। এবার আমি সবাইকে গরম টকবগে ফুটন্ত জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, মানে বয়লিং ওয়াটারে চুবিয়ে দিয়েছি, তাহলে তিনটেতেই সেম হাইটে উঠবে। সেখানে আমরা এখানে মার্ক করে দিয়েছি, এখানে মার্ক করে দিয়েছি, এখানে মার্ক করে দিয়েছি। বলে এখন অবধি মার্কিংয়ের কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? কোনো ডিফারেন্স নেই। এবার তুমি কি করলে, তোমার ইচ্ছা হয়েছে তুমি এটাকে 0 বলছো, 0 নাম দিয়েছো, এটাকে 100 দিয়েছো, সেলসিয়াস না না ফারেনহাইট না, এইটাকে তুমি 32 লিখেছো, এটা ফ্যারানহাইট। আর এটাকে তুমি 212 লিখেছো, ফ্যারানহাইট। তাই তো? আর এটাকে 0 273, 273 আর এটা হচ্ছে 370। এই তুমি দাগ করেছো, এটা এই মার্কিংটা কে করেছে? আমার নিজের ইচ্ছা মতো করেছি। কেন করেছি সেটা ভেবে লাভ নেই এখন। কিন্তু স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, এখানে 0 থেকে হয় সেলসিয়াস স্কেল থেকে, কিন্তু যখন জ্বর মাপে তখন তো ওই লালটার মানে 30 সামথিং এর আরে তুমি ওটা ফারেনহাইট স্কেল জ্বর মাপারটা, ও। সেলসিয়াস স্কেল না। শোনো এবার, বুঝতে পারলাম, এটা বুঝতে পারলাম। ইয়েস মার্কিং তাহলে এইবার তুমি নাম দিয়েছো, এইটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর এটার নাম কেলভিন স্কেল। এর কিন্তু ডিগ্রিটা নেই। হ্যাঁ সেটাই জিজ্ঞেস আচ্ছা, হ্যাঁ। এবার তুমি বলো এই সেলসিয়াস স্কেলে মাঝখানে কতগুলো দাগ কাটতে পারবে তুমি? 99 100টা, মানে দাগ 100টা কাটতে পারবে, ঠিক আছে, দাগ 99টা কাটতে হবে, তার মানে 100 ডিভিশনস, তাই তো? এখানে কতগুলো? 180 ডিভিশন। 180 ডিভিশনস। হাউ ডু ইউ নো? সাবস্ট্রাক্ট করলে বেরিয়ে যাবে। আর এটা কত ডিভিশন? 100 ডিভিশন। আচ্ছা তুমি একটা জিনিস বোঝো, এইখানে এক ঘর বাড়া মানে কি এখানেও এক ঘরই বাড়া? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে এরও তো 100 ডিভিশন না, 100টা সমান ডিভিশন। এর 273, এর যেই 1 ডিগ্রি হবে, 1 ডিগ্রি সি হবে, এর তখন কত হবে? 274 কেলভিন। এর যখন 2 ডিগ্রি হবে তখন 275, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু এর যখন 1 ডিগ্রি সি হবে তখন কি এর 1 ডিগ্রি ফারেনহাইট হবে? না না, কেন কি এর 180টা ডিভিশন আছে। এবার তুমি আমাকে বলো কোন থার্মোমিটার দিয়ে তুমি বেশি প্রিসাইজ মেজারমেন্ট নিতে পারবে, এটা আছে বেশি অ্যাকুরেট মেজারমেন্ট নিতে পারবে? এটা আছে। ফ্যারানহাইট সেলসিয়াস। ও একদম অ্যাকিউরেট, মানে একটু 19-20 মানে একটু কমলে বাড়লে কোনটা দিয়ে বেশি ভালো মাপায়? ফারেনহাইট, কেন? কারণ তো অনেকগুলো ডিভিশন আছে তো হুম। এ হলো ওর তো 1 ঘর বাড়া মানে এর তো 1 ঘর না, মানে মিলিমিটার আর সেন্টিমিটারের মতো। ছোট ছোট কয়েন মাপার জন্য মিলিমিটার বেশি অ্যাকিউরেট দিতে হবে। বুঝতে পারলে? এর বেশি ঘন ঘন দাগ, দ্যাটস এ কোশ্চেন। তাহলে একটু বাড়া মানে সামান্য বাড়া, যেটা যেখানে 1 ফারেনহাইট হবে ততক্ষণে 1 ডিগ্রি সি আসেনি, বুঝলে না? হুম, ও বলেনি? জয় গোবিন্দ, হুম, গোবিন্দ বল। ওকে। হ্যাঁ খেলেন তাদের, আমি এক্সাইটমেন্টে যদি একবার জাম্প করে ফেলি আর সমস্ত সব উড়ে যাবে। মাথায় ঢুকলো। আমাকে বলো ফারেনহাইট স্কেলের আইস পয়েন্ট। হ্যাঁ কি আইস 32 হুম, 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের বয়লিং পয়েন্ট। 212 ডিগ্রি ফ্যারানহাইট। হুম, কেলভিন স্কেলের বয়লিং পয়েন্ট। 373। বুঝে গেছো? গুড। তার মানে তিনটে স্কেলের কনস্ট্রাকশনে কোনো ডিফারেন্স নেই। না আচ্ছা, তা আমাদের কত হলে আমরা 108 জন বলি সেলসিয়াস স্কেলে? এবার শোনো বলছি, এই যে কিঙ্কটা দেওয়া আছে সেলসিয়াসে 37 ডিগ্রি সেলসিয়াস, এই যে কিঙ্কটা দেওয়া আছে যাতে ওপর থেকে নিচেটা নেমে না আসে, হ্যাঁ কিন্তু এটা শুধুমাত্র কোন থার্মোমিটারে দেওয়া থাকে জানো? ক্লিনিক্যাল থার্মোমিটারে, হ্যাঁ হ্যাঁ অন্য কোনোটায় থাকে না।
ইলেকট্রিক গুলো তো তাহলে তোমরা যখন বাড়িতে এটা ড্র করবে বা এক্সামে যখন ড্র করতে দেবে তোমরা তোমরা এই কিংটা আঁকবে না। হ্যাঁ আর বই না না। ক্লিনিক্যালি তো স্যার এগুলো। না, ফারেনহাইট থার্মোমিটার ক্লিনিক্যাল হয় না। হ্যাঁ এই সরি মানে সরি কেলভিন আর সেলসিয়াসটা ক্লিনিক্যালে আমরা ইউজ করি না, ফারেনহাইটটা ইউজ করি। তাহলে এইগুলোতে কোনো কিং থাকে না, টেম্পারেচার বাড়লে উঠবে কমলে নামবে। তাহলে তো এগুলো স্যার নেমে যাবে। নেমে যাবে তো ওগুলো, তবে তুমি ল্যাবে ইউজ করবো। আরে টেম্পারেচার কত টেম্পারেচার এখন আমাকে জানতে হবে না, কমে গেলে কমবে, বাড়বে বেড়ে গেলে বাড়বে। ল্যাবে টেস্ট করার জন্য তো ইমিডিয়েট যে টেম্পারেচার উঠবে এক্স্যাক্ট ওই সময় রিডিংটা চাই আমার। এগুলো আমরা জ্বরের জন্য ইউজ করি। আর এটা জ্বরে কেন আমি এখানে দিলাম, খুব শীতকাল মনে করো বাইরে খুব ঠান্ডা বার করেছি, এই ডাক্তার দেখতে দেখতেই টেম্পারেচার নেমে চলে এসেছে, তাহলে তো হবে না, বোঝা যাবে না। না বোঝা গেল? তাহলে এইবার সেলসিয়াসটা একটুখানি পড়ো দেখি, বলো কি বলছো। আমরা যা যা শিখলাম তাই তাই আছে কিনা দেখ। You might have noticed that temperatures are often measured using the degree Celsius scale. The lower fixed point on the Celsius scale is marked as a freezing point of pure water, দেখেছো, which is 0 ফ্রিজিং degrees. পয়েন্ট অফ পিওর ওয়াটার। পিওর ওয়াটার কেন? কেন কি পিওর ওয়াটারই জিরোতে ফ্রিজ হয়, ইমপিওর ওয়াটার তার আগে বা পরে ফ্রিজ হতে পারে। Impurities is which is 0 degrees Celsius. The upper fixed point corresponds to the boiling point of pure water, which is 100 degrees Celsius. The Celsius scale is divided into 100 equal intervals or Celsius degrees. scale is divided into 100 equal intervals Or degrees between the freezing point 0 degrees Celsius and the boiling point 100 degrees Celsius of water. তাহলে আমরা যা শিখেছি তাই বলেছো তো। ফারেনহাইট The Fahrenheit scale, কি কি Daniel Gabriel Fahrenheit. ওটা আলাদা, ওটা পরে বলছি। Fahrenheit scale. The Fahrenheit scale was developed by Daniel Gabriel Fahrenheit. এইটা আসবে এবারে এসেছিল in the 18th century. On the Fahrenheit scale, the lower fixed point is marked at 32 degree Fahrenheit for the 32 degree Fahrenheit for the freezing point of water, while its upper fixed point is noted as 212 degree Fahrenheit for the boiling point of water. The range between freezing and boiling points is divided into 180 equal divisions. ঠিক আছে, এবার কেলভিন। The Kelvin scale. The Kelvin scale is named after Lord Kelvin, a scientist who studied heat and temperature. On this scale, temperature begins at absolute zero, where molecules stop moving. Stop করে দেয় একেবারে। অ্যাবসলিউট জিরোতে মলিকিউল স্টপ মুভিং। আমি এটা বোঝাবো একটু পরে, দাঁড়াও। এখান থেকে কোশ্চেন আসবে, কোন টেম্পারেচারে মলিকিউল মুভ করা স্টপ করে দেয়? অ্যাবসলিউট জিরো। মানে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন। কোথায় গেল? হ্যাঁ, absolute zero is like the starting point of temperature and it is marked as 0 Kelvin. 0 K. 0 কে। এটা কোন ডিগ্রি নেই। ডিগ্রি নেই, কেলভিনে ডিগ্রি হবে না। আচ্ছা। Which is equal to around minus 273 degrees Celsius on the Celsius scale and minus 459 degrees Fahrenheit on the Fahrenheit scale. In the Kelvin scale, the upper fixed point is marked at the boiling point of water, which is 373.15 Kelvin. 0.15 মানে ওটা অ্যাকুরেট ভাবে। এখানে 0 হলে এখানে মাইনাসে চলে যাচ্ছে। এবার আমি বোঝাচ্ছি, দেখো এখানে মাইনাসে দিয়েছে কেন? বোঝাই, দেখো না, দেখো টেম্পারেচার এর নিচে নামতে পারে, তখন আমরা বলি না -5 ডিগ্রি সি, বলি তো। তাহলে এখানেও নিচে নামবে, তার মানে এখানেও নিচে নামবে। এটা নামতে নামতে 0 কখন হবে? যখন আস্তে আস্তে 272 271 করতে 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 0 মানে অনেক নিচে, তাই না? তখন সেলসিয়াস হবে -273 ডিগ্রি সি। কি করে মাপবো? এই ডাক্তার কাছে যাচ্ছি আমি, আসতে দেরি হবে। এই জানা না, এখন আটকে গেছে। বুঝলে? এটা যখন 0 হবে তখন এটা কত হবে? হ্যাঁ, -273 হবে না? হ্যাঁ। কেন কি এটা তো অলরেডি 273 আছে, এর 1 কমা মানে এরও 1 কমা, তাহলে এর 273 কমতে হবে, তাহলে এর কত হয়ে যাবে? -273 হবে। আচ্ছা কি লাগিয়ে দিবি না চাবি লাগিয়ে দিয়ে যাবো? যাও লাগিয়ে দিও। লাগাও।
চাপি এক্সট্রা আছে বুঝতে পারলে কাহিনীটা? এইটা যে 27 মাপবো কি করে? সেলসিয়াস স্কেল তো 0 থেকে শুরু হচ্ছে। না না, সেলসিয়াস স্কেল 0 থেকে শুরু হচ্ছে না আমাদের। এইটা মোটামুটি ল্যাবরেটরি থার্মোমিটারে মোটামুটি এরকম রিডিংয়ের পাই, 0ওয়ালা। এর থেকে কমওয়ালাও পাওয়া যায়, ঠিক আছে? এবার এখানে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, বেঁকে গেল। আন্ডা ধরো এর মধ্যে জল আছে, ঠিক আছে? এই জলের টেম্পারেচার এখন 0 ডিগ্রি সি, ঠিক আছে? এই জলের টেম্পারেচার কত? এও ফ্রিজ হয়ে যেতে পারে এক্ষুনি, লিকুইডও থাকতে পারে। 0 মানে যে সলিড হয়ে যাবে তা না, 0 ডিগ্রি সি এর ওয়াটার 0 মানে লিকুইড থাকবে। ল্যাটেন্টলি রিলিজ করলে সলিড হবে। যাক, এবার তুমি এই জলের টেম্পারেচার কমাচ্ছ, বা ধরো 0 না, ধরো এটা জল নিলাম না, অন্য সাবস্টেন্স নিয়েছি, ঠিক আছে? মনে করো কেরোসিন নিয়েছি। টেম্পারেচার কমালে এর সাইজ কি হবে? কমবে, ছোট হবে, ঠিক আছে? তো আমি কেলভিনে মাপছি, হ্যাঁ? এখন এটা 0 ডিগ্রি সি ছিল, তার মানে এটা 273 কেলভিন। হ্যাঁ, আমি এর থেকে কমালাম, 173 করে দিলাম, মানে -100 ডিগ্রি সি, কিন্তু -100 ডিগ্রি সি, মানে অনেক টেম্পারেচার কম। তাহলে সাইজ কি হবে? হ্যাঁ, তাহলে সাইজ কি হবে? এইটুকু হয়ে যাবে, ছোট হয়ে যাবে না? হ্যাঁ, এর সাইজ কিন্তু ছোট হয়ে যাবে, কমে যাবে, কিউব হয়ে যাবে। তার মানে তুমি আরো কমাচ্ছ, আরো কমে যাবে, আরো কমাচ্ছ, আরো কমে যাবে। এইরকম কমতে 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 এমন একটা জায়গায় আসছে, যদি 0K তে চলে যায়, ওর ভলিউম কমতে কমতে এতই কমে যাবে যে ওর ভলিউম 0 হয়ে যাবে। হ্যাঁ, ভলিউম 0 হলে তো মাস ভাবো, এমন একটা কন্ডিশন যেখানে ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে যে ওর ভলিউম নেই, ও কোনো জায়গা নিচ্ছে না, দখল করছে না, কিন্তু মাস আছে। হ্যাঁ, কি করে সম্ভব? তাহলে এটা ইম্পসিবল। মাস আছে অথচ ভলিউম নেই, তাই 0K তে যাওয়াও পসিবল না। এইটা কিছু, তাই একে বলেছি আমরা অ্যাবসলিউট। অনেক প্ল্যানেটও মানে -279 এইসব এত ডিগ্রি মাইনাস আছে না। -273 তে আমরা গেলে তার মানে ওখানে মাস নেই, সরি মাস আছে কিন্তু ভলিউম নেই। কিন্তু এটা কি সম্ভব হয়? না, ওই টেম্পারেচার আমরা পৌঁছাতে পারবো না কোনোদিনও, তাই ওখানে অ্যাবসলিউট 0 টেম্পারেচার। ওর থেকে কম টেম্পারেচারই পসিবল না, ওই টেম্পারেচারটাও পসিবল না। তাই এই কেরোসিনটা ছোট হতে হতে কি হবে? একদম ছোট হয়ে যাবে, উড়ে যাবে। মলিকিউলস গুলো কি হয়? তাই মলিকিউলগুলো দেখা যাবে না, কিন্তু থাকবে, এরকম থিওরিটিক্যালি পসিবল। আমরা তাই জন্য 0K তে কোনোদিনও পৌঁছাতে পারি। আমরা এমন কোথাও এমন কোনো কন্ডিশন তৈরি করতে পারিনি যেখানে 0K আনসলভড মিস্ট্রি, বুঝতে পারলে? ওই জন্য ধরা হয় ওখান থেকে টেম্পারেচার স্টার্ট, ওইটাকে অ্যাবসলিউট 0, মানে ওর নাই জানতে ওটাকে জানলাম না। কি করে? থিওরিটিক্যালি জেনেছি। থিওরিটিক্যালি কীভাবে জেনেছি? এইভাবে জেনেছি, একটা টেম্পারেচার ভার্সেস ভলিউম গ্রাফ হয়, ঠিক আছে? কি গ্রাফ? টেম্পারেচার ভার্সেস ভলিউম গ্রাফ। মানে তুমি এই গ্রাফে এইদিকে বাড়ছে হলো ভলিউম, এদিকে ভলিউম বাড়ছে, আর এদিকে কে বাড়ছে? টেম্পারেচার। তা মনে করো কোন একটা সাবস্টেন্সের কিছু একটা টেম্পারেচারে কিছু একটা ভলিউম আছে, এইখানে সে টেম্পারেচার বাড়ালে ভলিউমও বাড়ে, ঠিক কি না? টেম্পারেচার বাড়ালে ভলিউমও বাড়ে, টেম্পারেচার বাড়ালে ভলিউমও বাড়ে, এরকম একটা তুমি গ্রাফ পেয়েছো যে কিছু টেম্পারেচারে তার কিছু ভলিউম আছে। বুঝতে পারলে আমি কী বলতে চাইছি? কিছু টেম্পারেচারে কিছু ভলিউম, টেম্পারেচার আরও বাড়ালাম, ভলিউম আরও বেড়ে গেল, এই গ্রাফ আছে। এবার এই গ্রাফটাকে পেছনের দিকে যদি টানতে থাকি, তার মানে কি? টেম্পারেচারে কমাচ্ছি, ভলিউম কমছে, টেম্পারেচার আরও কমাচ্ছি, ভলিউম কমছে। এরকম করতে 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 গ্রাফটাকে আমি টেনে নিয়ে আসলাম, এই জায়গায় যদি নিয়ে আসি, এইখানে কি ওর ভলিউম কত? 0। এই টেম্পারেচারটা তখন থিওরিটিক্যালি দেখা যাচ্ছে এটা হচ্ছে -273 ডিগ্রি সি বা 0K।
থিওরিটিক্যালি এই গ্রাফটাকে টেনে পেছন দিকে এনে দেখা গেছে, বুঝতে পারলে? যে থিওরিটিক্যালি ওর ভলিউম এইখানে 0 হয়ে যাচ্ছে আর সেই সময় টেম্পারেচার হচ্ছে -270। এটা তোমাদের উঁচু ক্লাসে গিয়ে দেখতে পাবে, এই গ্রাফটাও তোমাদের ড্র করতে হবে। এটাকে বলে অ্যাবসলিউট 0 টেম্পারেচার, বুঝতে পারলে? তা আমরা শুধু এইটুকু বুঝলাম 0 কেলভিন হচ্ছে অ্যাবসলিউট 0, যার নিচে বা ওই টেম্পারেচারেও আমরা কোনোদিনও পসিবল না। এটা হতে পারে যে ওর পরে আর ওটা কন্ট্রাক্ট হয় বন্ধ হয়ে যাবে। আরে ওইখানে গেলে তো বডিটাকেই তুমি পাবে না আর। না মানে বলছি যে উড়ে যাবে। সাপোজ এখনো 0 হয়নি, এখনো কিছু ডিস্টেন্স এতটা বাকি আছে টেম্পারেচার, তো ওই জায়গায় একটা টাইমের পরে ওখানে অটোমেটিক হয়তো ভলিউম কমা বন্ধ হয়ে যাবে। কি হবে কেউ জানে না ওখানে, ঠিক আছে? কারণ তো হয়তো তার তোমার বই কি লিখেছে যে হচ্ছে এটা এমন একটা টেম্পারেচার যেখানে ওয়ার মলিকিউল স্টপ মুভিং, মলিকিউল মুভ করা বন্ধ করে দেয়, ভাইব্রেশনই চলে যায়। সব কিছুই তো ভাইব্রেট করে। বুঝে গেছে? ওই জন্য 0K মানে -273 এটা ডিগ্রি সি হবে, এটা সেটাই তো বললাম ভুল আছে। এটা শুধু ডিগ্রি সি হবে। কারেক্টেড। আর এটা হচ্ছে -459 ডিগ্রি। এইটা সেটা ভুল আছে। ও এটা ভুল আছে, এখানে সেলসিয়াস লেখা। আর ওটা কপি পেস্ট করে করতে ওরকম হয়ে গেছে, বুঝলে তো? যাই হোক, বুঝে গেছো, কাহিনী বুঝে গেছো। এবার তোমাকে কনভার্সন জানতে হবে, যে তোমাকে ডিগ্রি সিতে বলে দিয়েছে বলো এটার ভ্যালু ফারেনহাইটে কত, কেলভিনে বলে দিয়েছে বলো ডিগ্রি সিতে কত, কথা বুঝেছো? তার ফর্মুলা হচ্ছে এটা, এই ফর্মুলা। এটা একটু বাজে দেখতে, আমি এভাবে আরো একটু ভালো করে লিখে দিচ্ছি। C/5 ইকুয়ালস টু F-32/9, এই ফর্মুলাটা মনে রাখবে। C/5 ইকুয়ালস টু F-32/9। এইখানে ডিগ্রি, এখানে C আর এখানে F। C এর ভ্যালু যদি দিয়ে দেয় F বার করতে বললে C এর ভ্যালু বসিয়ে দেবে, F বেরিয়ে যাবে, এদিক ওদিক করে নেবে, F বেরিয়ে যাবে। F বলে দিলে এখানে বসিয়ে দেবে, C বেরিয়ে যাবে। বোঝা গেল? যদি তোমাকে বলে, ধরো বললো 5 ডিগ্রি C মানে কত ফারেনহাইট, তাহলে তুমি 5টা কোথায় বসিয়ে দেবে? এখানে। আর F বাদে বাকি এদেরকে ওদিকে পাঠিয়ে দেবে, তাহলে F বেরিয়ে যাবে, ফারেনহাইট বেরিয়ে যাবে। আচ্ছা, বোঝা গেল? বোঝা গেল? স্যার এখানে তো 9/5 বলেছে। এইটার এটার মধ্যে কোনো তফাৎ নেই। এই দেখো, এই 32টাকে যদি ওপাশে পাঠাই তাহলে কি হবে? F-32 হবে, F-32 হবে ইকুয়ালস টু 9/5C হলো। এই 9টাকে ওপরে আছে, এই পাশে পাঠিয়ে দাও, F-32/9 হয়ে গেল ইকুয়ালস টু C বাই নিচে 5 তো ছিলই, তাহলে C/5 ইকুয়ালস টু F-32/9 হলো না? ওটাকেই কোনটা বেশি আছে? দুটোই সেম, শুধু এদিক ওদিক করে লেখা। এইটা ইজি। আরে আচ্ছা বেশ, এটা ইজি যদি মনে করো তাহলে তোমাকে দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। F ইকুয়ালস টু 9/5 ইন্টু C প্লাস 32 আর C ইকুয়ালস টু 9/5 ইন্টু F মাইনাস 5/9। হ্যাঁ, তাহলে এইটা মনে না না রাখবে। চাই না, ওটাই ঠিক আছে। এ দেখো, এই ফর্মুলাটা মনে রাখবে কখন, এটা কখন ইউজ করবে? যখন C বলে দিয়েছে F বার করতে বলেছে। আর এই ফর্মুলাটা কখন ইউজ করবে? যখন F বলে দিয়েছে C বার করতে বলেছে। চলবো এই দুটো দিয়ে করো, ঠিক আছে? এটা এটা C থেকে F এ যাওয়ার, এটা F থেকে C তে যাওয়ার, বোঝা গেল? আর এই যে কেলভিন আর সেলসিয়াসের মধ্যে জন্য K ইকুয়ালস টু ডিগ্রি C প্লাস 273। এখানে তোমাকে C বলে দিলে এখানে বসিয়ে দেবে, ধরো এখানে 0 ডিগ্রি বসিয়ে দিলাম, দেখো 0 ডিগ্রি C, 273, তাহলে 273 কেলভিন বেরিয়ে যাচ্ছে না? হ্যাঁ, বোঝা গেল রে, বোঝা গেল রে। এনার্জি কোথা থেকে এসছে আজকে? আজকে আমাদের খুব বাজে জিনিস করেছে, 4টে ল্যাব মারিয়েছে। তাই আমাদের পানিশমেন্ট হিসেবে আরো 2 ল্যাব এক্সট্রা। আচ্ছা, এবার দেখো, এবার দেখো এখানে দেখো কি বলেছে। দ্য নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার ইজ টিপিক্যালি অ্যারাউন্ড 19.6 ডিগ্রি ফারেনহাইট। এটা ফারেনহাইটে দিয়েছে, তাহলে সেলসিয়াসে কত তোমরা বার করে ক্যালকুলেশনে করে বলতে হবে। মানে 5/9 স্যার আমাদের নরমাল বডি টেম্পারেচার কত সেলসিয়াসে? এই তো সেলসিয়াস 37 এর কাছাকাছি। আর জ্বর অনেক একদম হাইতে উঠে এই যে গেছে। 100 ডিগ্রি ফারেনহাইট বললে জ্বর বলবে, ঠিক আছে? তাহলে তুমি এই কনভার্সন বুঝে গেছো?
এখানে নিউমেরিক্যাল আছে কিছু, নিউমেরিক্যালগুলো নিজে সলভ করতে হবে। এবার এফেক্ট অফ হিট, হিটের কি এফেক্ট, ইউ ক্যান লিস্ট সাম অফ দ্য চেঞ্জেস। লাইটটা জেলে দিয়ে আসতে যাও। হ্যাঁ শোনো, বলছে দেখো, হোয়েন ওয়াটার ইজ হিটেড ইট আন্ডারগোজ সেভারাল চেঞ্জেস। কী কী চেঞ্জেস? ফর এক্সাম্পল, হিটিং ওয়াটার রেজাল্টস ইন চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। অ্যাডিশনালি দ্য ভলিউম অফ ওয়াটার চেঞ্জেস, ইট এক্সপ্যান্ডস, ভলিউম বেড়ে যাবে সাইজে, তাই তো? মোর ওভার ইট বিগিনস কনভার্টিং ইন্টু ভেপার হুইচ শো চেঞ্জ ইন স্টেট। লেট আস এক্সপ্লেন। তার মানে কী কী এফেক্ট হতে পারে? গরম করলে ওর টেম্পারেচার চেঞ্জ হতে পারে, ওর ভলিউম চেঞ্জ হতে পারে, আর ওর স্টেট চেঞ্জ হতে পারে। স্টেট কোথায় গেল? এই যে স্টেট, তিনটে জিনিস হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে দিয়েছে টেম্পারেচার চেঞ্জ। স্যার যখন জলকে অনেক বেশি করে গরম করি তখন ওটা আস্তে আস্তে এত এক্সপ্যান্ড হয়ে যায় যে ওপরে যে ফ্যান মতন তৈরি হয় ওটা ওপরে উঠতে থাকে। তো ওটা ওই যে ফ্যানটা ওটা কি স্টেট, লিকুইড নাকি গ্যাস? গ্যাসিয়াস স্টেট। গ্যাস নিচ থেকে উঠছে, জলকে উপরে তুলে নিয়ে উঠছে। আচ্ছা, যখন ইয়ে করে জল নিতে হয়, ঠান্ডা করে যেই থামিয়ে দেবে জল, অমনি জল। যেহেতু দেখো গরমটা নিচে না, তো নিচের জলটা ফার্স্ট গরম হচ্ছে, নিচের জলটা গ্যাসিয়াস স্টেটে বেশি চলে যাচ্ছে, তো বুদবুদগুলো উপরে বেরোবে না ওয়াটার ভেপার ফর্মে, ওই জন্য ওটাকে ঠেলে ঢুলে বেরোচ্ছে বুদবুদ করে, বুঝলে? হ্যাঁ তুমি ভাবছি যে উপরে ফ্যানটা হচ্ছে। আচ্ছা এখানে কি আছে? এইখানে একটা দারুণ জিনিস লেখা আছে, দেখো। বলছে when an object is heated it experiences rise in temperature. These changes in temperature is determined by 3 factors. মানে টেম্পারেচারের চেঞ্জ কতটা হবে, মন দিয়ে শুনবে, এখানে টেম্পারেচারের চেঞ্জ কতটা হবে সেটা 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি কি? অ্যামাউন্ট অফ হিট, মানে ওকে কতটা হিট দিয়েছি, দ্য মাস অফ দ্য অবজেক্ট, অবজেক্টের মাস কত, অ্যান্ড দ্য মেটেরিয়াল অফ দ্য অবজেক্ট ফ্রম হুইচ ইট ইজ মেড। মানে কী দিয়ে তৈরি, 3টে জিনিসের উপর ডিপেন্ড। এবার কীভাবে ডিপেন্ড করবে দেখো, ধরো তুমি অল্প হিট দিয়েছো, তাহলে অল্প টেম্পারেচার বাড়বে, বেশি হিট দিলে বেশি টেম্পারেচার বাড়বে, এটা তো বুঝেই গেছো। মাস অফ দ্য অবজেক্ট, তুমি বেশি জল দিলে, তুমি 1 গামলা জল বসিয়েছো, এইটুকু আগুনে, সেই জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়তে অনেক টাইম লাগবে, আর তুমি একটা ছোট বাটিতে জল বসিয়েছো, ফট করে বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার কত তাড়াতাড়ি বাড়বে সেটা কিসের উপর ডিপেন্ড করছে? মাসের উপরেও ডিপেন্ড করছে। আর কি? মেটেরিয়াল। তুমি একটা লোহার বাটিকে বা একটা স্টিলের বাটিকে ছাদে রেখে দিয়ে এসেছো, আর পাশে একটা কাঠের একটা টুকরোকে পাশে রেখে দিয়েছো, কাঠের খুন্তিকে পাশে রেখে দিই, কোনটা গরম হবে? লোহার খুন্তি আর কাঠের খুন্তি? লোহা। তাহলে কোন মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে ডিপেন্ড করছে টেম্পারেচার কতটা বাড়বে। 3টে জিনিসের উপর, বুঝতে পারলে? কোন জিনিসটা কোনদিন গরমই হয় না? গরম তো সবই হবে, কম গরম হতে পারে। সবচেয়ে বেশি স্যার কাঠ তো আগুনে না পড়লে গরম হয় না পড়লে গরম হয় না, জীবনে গরম হচ্ছে গরম হয়, অল্প হয়। ছুঁয়ে দিই। এই দেখো, অবজেক্ট উইথ হায়ার মাস রিকোয়ার মোর হিট টু এক্সপিরিয়েন্স দ্য সেম টেম্পারেচার রাইজ। বেশি মাস হলে অনেক হিট লাগবে ওকে 1 ডিগ্রি বাড়াতে বা সেম টেম্পারেচার বাড়াতে, বুঝতে পারলে? হ্যাঁ, এক্ষুনি যেটা বললাম, ঠিক আছে। এবার চেঞ্জ ইন সাইজ। When object is heated, it absorbs heat energy leading to the change in its dimension. This change can causes increase in length, area, volume, এই সব কিছু, ঠিক আছে? The phenomenon is known as thermal expansion. What is thermal expansion? হিট দিলে সাবস্টেন্সের ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়, সেই ঘটনাটাকেই বলছি থার্মাল এক্সপেনশন। থার্মাল এক্সপেনশন অকার ইন অল স্টেট অফ ম্যাটার, 3টে স্টেটেই হয়। অন দ্য আদার হ্যান্ড, when hot material body cools, it releases heat and dimension decreases or contract, ঠিক আছে? লেন্থ, ব্রেথ, হাইট সব কিছুই কমে যাবে, বুঝে গেলাম? থার্মাল এক্সপ্যানশনে হয়টা কী দেখো, এখানে থিওরিটিক্যালি বলছি, মানে মলিকুলার লেভেলে কী হয়, তো হিট দিলে পার্টিকেল বেশি ভাইব্রেট করা শুরু করে, তখন ওরা ওয়াইড অ্যাপার্ট হয়ে যায়। স্যার মাইনাসে থাকলেও পার্টিকেল ভাইব্রেট করে? হ্যাঁ, মাইনাসে থাকলেও পার্টিকেল ভাইব্রেট করে, কম ভাইব্রেট করে। যত গরম করবো তত বেশি ভাইব্রেট করে, বেশি ভাইব্রেট করলে দূরে দূরে চলে যাবে, তাই এক্সপ্যান্ড করবে, ঠিক আছে তো? ওকে। এক্সপ্যানশন ইন সলিড। Suppose you have a jar of jam whose lid was become very tight.
হাউ ক্যান ইউ ওপেন ইট? বটল ওপেনার, বটল ওপেনার না, ঢাকনা প্যাচ দিয়ে খোলা। দিদির মাথায় ক্লিপ। হ্যাঁ, বাই রানিং ওয়ার্ম ওয়াটার ওভার দ্য মেটাল লিড। হ্যাঁ দেখবে ও হ্যাঁ, বাবা দেখবে- টিউবলাইট খুলছিল, মানে টিউবলাইট না, বাল্ব খুলছিল বাবা। কাঁচের ধরো বোতল বা কাঁচের জার, ঢাকনাটা লোহার, অনেক সময় কি হয় একদম আটকে যায়, এমন খোলাই যায় না, তখন তুমি ওই লোহার জারটার উপরে Expand হয়ে যাবে একটু, গরম জল দিয়ে দেবে, ইমিডিয়েট এক্সপ্যান্ড হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে। হাতটাও পুড়ে যাবে হাত দিয়ে। বুঝতে পারলে কেন হলো বুঝলে? এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এখানে সেটা লেখা আছে, এটা কিন্তু আসবে কোশ্চেনে যে কি করে তুমি খুলতে পারো। এখানে কি বলেছে? থার্মাল এক্সপ্যানশন, টেন্ডেন্সি অফ মেটেরিয়াল টু ইনক্রিজ ইন ভলিউম অর সাইজ ইন ইটস টেম্পারেচার রাইজ, সেটা কি থার্মাল এক্সপ্যানশন বলে। ঠিক আছে, এবার এর অ্যাপ্লিকেশন আছে কিছু, ডেইলি লাইফে থার্মাল এক্সপ্যানশনের কিছু অ্যাপ্লিকেশন আছে। এই দেখো, রেলওয়ে ট্র্যাক হ্যাঁ এর এই মাঝখানটায় গ্যাপ রাখা হয়, এখন দেখো গ্যাপ অলমোস্ট নেই, কেন? এটা এত গরম হয়ে গেছে যে গ্যাপটা ফিল হয়ে গেছে। যদি এই গ্যাপটা না থাকতো কি হতো জানো? ট্রেন ধুমধাম বেঁকে যেত, এরকম রেল লাইন এরকম হয়ে যেত, তখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তাহলে কি বলেছে যে সামারে রেল লাইনে লম্বাই পারে, মোটাতে পারে না। মোটাতে পারলে এমন কোনো তফাৎ হয় না, ওই মাঝে ওই চাকাটা নিতে পারে, একদম ফিট থাকে না, একটু জায়গা থাকে। ঠিক আছে, একটু বেশি বড়। আচ্ছা এইখানে দেখো, এই যে এই তার, যদি উইন্টারে যদি কোনো তার পোলে লাগানো হয়, সেটা একদম টাইট করে লাগানো হয়। কেন কি সামারে ওটা ঝুলে যাবে। যদি উইন্টারেই ঝুলিয়ে লাগায়, তাহলে সামারেও আরও ঝুলে যাবে। আর যদি সামারে তারটা লাগানো হয়, তাহলে ওকে ঝুলিয়ে লাগানো হয়, নাহলে উইন্টারে টাইট হয়ে পোল দুটোই ভেঙে পড়ে যাবে। নাহলে ও ভাই ভাই, তারগুলো ছিঁড়ে যাবে। ম্যাম তো বললো তারও ছিঁড়ে যেতে পারে। স্যার এটা কি করে বুঝবে যে সামারে এতটা ঢিলা করলে ঠিক এতটা টাইট হবে? আরে ওটা মোটামুটি একটা আন্দাজে করে। এখন দাদি অ্যাডামাসের উপরে পুরো একদম তার যে ঝুলে সব ঢুকে যাচ্ছে কাছে। হ্যাঁ, দেখবে গরমকালে দেখবে তার বেশি ঝুলে গেছে, অ্যাডামাসের ওখানে পুরো ওরকম অবস্থা বলতে। আর শীতকালে দেখবে তার অনেক টান খেয়াল করে দেখবে কখনো। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে পোলে ইলেকট্রিক ওয়্যার, এটা গেল হচ্ছে আচ্ছা সিমেন্ট ফ্লোর। সেই দেখো এখানে সুন্দর লিখেছে, সিমেন্টের ফ্লোর বিল্ডিংয়ে, তার মাঝে ছোট ছোট ওই যে ব্লক সিস্টেমে যেগুলো থাকে, ওর মাঝে জায়গা রাখা হয়। এইগুলো না, সিমেন্টের ফ্লোর যেটা, ওই যে দেখবে এরকম একটা ব্লক, তার পাশে একটু গ্যাপ দিয়ে আর একটা ব্লক, তার পাশে একটা গ্যাপ দিয়ে আর একটা ব্লক এরকম। যেগুলো স্কুলে আছে আমাদের ওইগুলো সিমেন্টের ব্লক না, আর মাটিতেও পাতা থাকে স্যার রাস্তার মিডলে যেগুলো ওইরকম। হ্যাঁ, ওইরকমই মাঝে ফাঁক দেওয়া গ্যাপ দেওয়া। ফাঁকা থরি না আছে আমাদের স্কুলে নেই ফাঁকা। ফাঁকা না থাকলেও ভেতরে এমন মেটেরিয়াল আছে যেটা নরম। নরম স্কুলের বিল্ডিং এ আছে। তাহলে কেন এটা শোনো, ও হ্যাঁ, স্কুলের দেয়ালের মাঝে মাঝে এই যে গ্যাপটা আছে, ওটার ভিতরে একটা কি স্পঞ্জি এর মতন হার্ড স্পঞ্জ এরকম দেওয়া আছে। তাহলে কেন? এই দেখো জানি না, আমি জানি না। শোনো, কেন গরমে কি হবে, ওরা Building সাইজে এক্সপ্যান্ড করবে, সবকিছু গরমে এক্সপ্যান্ড করে। কোথায় বল? ওয়াশরুমের পাশেই আছে, দেখবি Washroom এর আরে পাশে খুঁড়ি আছে। এরকম হবে খুঁড়ি। হ্যাঁ, তো ও আমার শোনো, class এর পাশে। এবার ওই এক্সপ্যানশনের জন্য ওটা ফেটে যাবে, না হলে ওর যদি জায়গা না দিই বাড়ার, তাহলে ওটা ব্রেক হয়ে যাবে, ক্র্যাক হয়ে যাবে, ফেটে যাবে। বুঝতে পারলে? ঠান্ডা জল ঢেলে দিলেই তো ঠিক আছে। আরে কে ঢালবে? সারা বাড়ির রাস্তায় ঠান্ডা জল তুমি ঢেলে বেড়াবে? তাহলে ওটা যাতে ক্র্যাক না হয় তার জন্য এটা করা হয়। ঠিক আছে, রেলওয়ে ট্র্যাকস আমি বলেই দিয়েছি। এখানে ব্রিজ দেখো বলেছে, হোয়েন ইঞ্জিনিয়ার্স বিল্ড এ ব্রিজ উইথ আয়রন, এটা কি আয়রন গ্রিডার্স, দে অ্যাটাচ ওয়ান এন্ড ফার্মলি অ্যান্ড লেট দ্য আদার এন্ড রেস্ট অন এ রোলার। আমি বুঝতে পারলাম না। বোঝাচ্ছি, দিস ওয়ে দ্য এন্ড। দেখো কি করে, হাওড়া এটা তো হাওড়া ব্রিজ রয়েছে, হাওড়া ব্রিজও, হ্যাঁ হাওড়া ব্রিজ। হ্যাঁ, ও হ্যাঁ, কিন্তু নিচে এখানে মাটি কোথায়? আমি তোমাকে সেটাই তো, দেখাচ্ছি, দাঁড়াও রোলার, তো। আমি তোমাকে দেখাচ্ছি, রোলার দাঁড়াও তো নেটটা অন দেখি। করতে। ওরা কি করে, ব্রিজ ধরো, এটা আমার হাতে একটা ব্রিজ, ঠিক আছে, এটা দুই এন্ডে আছে, মাঝখান দিয়ে জল যাচ্ছে। এবার এটা তো লোহার, তাহলে সাইজে বাড়বে কমবে, যখন সাইজে বাড়বে এ যাতে এরকম হতে পারে, এর নিচে রোল, এই পাশটা রোলার আছে, এই আমার আঙুলের জায়গায় একটা রোলার আছে, আর এই পাশটা ফিক্সড। সাইজে বাড়বে এরকম হয়ে যাবে, সাইজে ছোট হবে এরকম, মানে এটা যেন, কিন্তু স্যার এইদিকে ডিস্টার্ব হবে না যে জিনিসগুলো আছে? হ্যাঁ ডিস্টার্ব হবে, কিন্তু এইভাবে এটাকে এরকম ওভারল্যাপ করা আছে কোনো একটা প্লেটের উপর এরকম, তাহলে এটা ঢুকছে বেরোচ্ছে, কোনো সমস্যা নেই। ওই রোডগুলো রোডের উপরে এটা এরকম লোহার একটা লেয়ার দেওয়া আছে, বুঝতে পারলে? তাই আমি দেখাচ্ছি তোমাকে, দেখো
সেদিক খতরনাক জিনিস তো, ব্রিজের তলায় দেখতে হবে, জানো তারপর জলে পড়ে গেল, তারপরে বলি হ্যাঁ আপনার চুল আমি ডুবে গেলাম। রোলার ইন আয়রন ব্রিজ, এই দেখো এই দেখো হ্যাঁ 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 এটা দেখেছি। এইগুলো হ্যাঁ হ্যাঁ এইরকম সিস্টেম, এই যে তো অনেকগুলো রুল আছে। দাও দেখাচ্ছি, ভালো করে একটা ছবি দেখাই। সব তো তুমি ইলাজ করা চলছে, সে এমনি ব্রিজের ছবি বার করলে হবে না? কি কি ছবি ব্রিজের ছবি বার করলে তো হতে পারে, ছবি ইনলাজ ব্রিজটা এরকম খুঁজে পাবে নাকি? রোলারটার জায়গাটা এই দেখো, রোলার ওরা এই দেখো, দেখেছো ওইটা যাতে ছোট এখান দিয়ে তো খুলে নিচে পড়ে যাবে। না, খুলে পড়বে না, ওটা রোল করতে পারবে ওই জায়গাটায়, বুঝতে পারলে? হ্যাঁ যাতে ও দেখেছি আমি, হ্যাঁ আগে পিছে করতে পারে যাতে, আমি তো তাহলে পাইপলাইন ভাবতাম। ওটা আগে পিছে করার জন্য রোলার দেওয়া থাকে, যাতে ওটা এক্সপ্যান্ড করলে ব্রিজটা ভেঙে চুরে না যায়। কাঠের রোলার, হ্যাঁ না কাঠের না, আরে ওটা রাস্ট পড়ে গেছে। রাস্ট করে গেছে। যাই হোক, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে এটা তো খুব ইম্পর্টেন্ট। বুলক কার্টের যে হুইল থাকে, এই হুইলটা কোনোদিনও খেয়াল করে দেখবে, এর উপরে রাবার থাকে, রাবার এরকম দেখতে রাবার থাকে। হ্যাঁ হ্যাঁ ব্লক কাটটা এখন নেই স্যার, গরুর গাড়ি। এই রাবারের ঠিক নিচে থাকে একটা লোহার রিম, সব জীবনে চলে আয়রনের রিম। স্যার সাইকেলে থাকে, সাইকেলেরটা আলাদা রে, আমি তোমাকে দেখাচ্ছি। এবার গরু খুঁজতে হবে। আয়রন রিম অফ ব্লক কাট কার্ট হুইল, এই যে এই দেখো, দেখি এই দেখো, দেখেছো কাঠের। আয়রনের রিম দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ এবার স্যার রাবার কোথায়? আর রাবারটা থাকে হচ্ছে তার উপরে লাগায়, হ্যাঁ আমি দেখাচ্ছি, স্যার কেন লাগায়? যাতে ওই রাস্তায় খটর মটর না করে, একটু স্মুথলি যেতে পারে। স্যার কাঠ লাগালে তো একই হবে। কাঠটা ভেঙে যেতে পারে চাপ। এই দেখো এটা আয়রনে, এই দেখো এর উপরে, ওই যে এই দেখো উপরটা রাবার লাগানো আছে, দেখেছো? সাইকেল তো এরকমই রাখানো থাকে, হ্যাঁ উপরটা রাবার, তার নিচে রিম, হ্যাঁ, লোহার রিম। সাইকেল এরকম লাগানো থাকে, শুধু কাঠের জায়গায় আমি সাইকেল রড দেওয়া। খুলেছি। আচ্ছা এবার শোনো, এই রিমটা, এই যে রিমটা এই কাঠে পরানোর আগে কি করে, আচ্ছা কি করে লাগাবো? ওটা সেম সেম সাইজ না, ওর থেকে ছোট লাগায়। ধরো এটা ধরো রিম লাগানো নেই, লোহার রিমটা লাগানো নেই, ঠিক আছে? তাহলে আমি এটা লোহার রিম আমি বানাবো এখন। আমি কি করব, এর যা সাইজ তার থেকে আমি এক সাইজ ছোট বানাবো। এটা লোহার রিমটা এক সাইজ ছোট হবে, তাই ছোট রিম নিয়েছি, এটা এর মধ্যে ঢুকবে না তো। এবার আমি কি করব, একে গরম করব, হিট দেবো। যেই আমি হিট দেবো, এর সাইজে কি হবে, বড় হয়ে যাবে, এর মধ্যে চলে আসবে, ঠান্ডা করবে, এর মধ্যে কামড়ে বসে যাবে, আর খুলবে না, ফাটবে না, অতটাও যাতে না হয়, মোটামুটি গরম, যাতে কামড়ে ধরে থাকে, ওটাকে আর বেরিয়ে চলে না আসে, বুঝতে পারলে? ওটার তাহলে যখন সাইকেলের চেন এরকম এক্সপ্যান্ড হয়ে যাবে, তখন ওটাকে কেটে আবার এক্সপ্যান্ড করে হয়। সাইকেলের চেন টেনশনে এক্সপ্যান্ড হয়, গরমে না। বারবার তুমি ঝুলে যায়। হ্যাঁ ঝুলে, সেটা তো কেটে করতে হয়। কেটে তারপর তাহলে এক্সপ্যান্ড করে তারপর লাগায় না, কেটে ওই একদম সেম সাইজ একটা ক্লিপ লাগিয়ে দাও, ওটা আলাদা, ওই কনসেপ্ট এখানে নেই। ওকে, তুমি এটা বলতে পারো যে গাড়ির টায়ার খুব গরমে রোডে চলতে চলতে বাস্ট হয়ে যায়। হ্যাঁ ওইটা কেন হয়, ভেতরে টায়ারের মধ্যে এয়ার থাকে, ওই এয়ারটা গরমে এক্সপ্যান্ড হয়ে যায়, আর যাওয়ার জায়গা পায় না, টায়ারকে ফাটিয়ে দেয়। ওই জন্য টায়ারের মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরতে হয়। নাইট্রোজেন গ্যাস গরমে বেশি এক্সপ্যান্ড হয় না, ঠান্ডাই থাকে। অল্প এক্সপ্যান্ড হয়, বুঝতে পারলে? যাই হোক, স্যার যে পেট্রোল বাইকে যে পেট্রোল ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের মধ্যে যে পেট্রোলটা আছে, ওটা কি এক্সপ্যান্ড হয়ে কোনো সময় ফাটতে পারে গরমে? ওই জন্য তো গরমকালে ফুল ট্যাঙ্কি, একদম গলা ট্যাঙ্কি পেট্রোল ভরা উচিত না, একটু কম ভরা উচিত, বুঝলে? তুমি ধরো লং ড্রাইভে যাচ্ছ, খুব গরম, গাড়ি এমনি গরম হয়ে আছে, তুমি একদম পেট্রোল ডাললে, একদম ঢাকনা ছিপি আটকানোর মুখ অবধি আটকালে, এবার তুমি বেরোলে পেট্রোল পুরো গাড়ির হিটটাই গরম হয়ে গেল, অতক্ষণে পুরো পেট্রোল অতটা কনজিউম হয়ে ছোট হয়নি, কমেনি, সাইজে এক্সপ্যান্ড হয়ে গেছে, ট্যাঙ্কি ফেটে যেতে পারে। ট্যাঙ্কি না ফাটলেও ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে, ইঞ্জিনে বেশি পেট্রোল গাড়ি খারাপ হয়ে যেতে পারে, সোজা কথা। আচ্ছা, এক্সপ্যানশন অফ লিকুইড, এতক্ষণ আমরা সলিডের এক্সপ্যানশন দেখলাম, এবার লিকুইডের এক্সপ্যানশনও হয়।
বাইরে তো লিকুইডের এক্সপ্যানশন হচ্ছে থার্মোমিটার। এই দেখো থার্মোমিটারের এই যে এখানে তোমার মার্কারি রয়েছে, ঠিক আছে? তাহলে এটা সলিড। এবার এটা লিকুইড, এখানে লিকুইড, এই গোল 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 গোলগুলো হচ্ছে মলিকিউলর। এটা কি হাওয়ায় ভাসছে? হ্যাঁ হাওয়ায় ভাসছে, মানে ওইটাকে ট্রান্সপারেন্ট করে দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, বুঝতে পারলে? এবার যেই এটা জায়গাটা গরম হচ্ছে, এরা আর যাওয়ার জায়গা পাচ্ছে না, ক্যাপিলারি টিউব দিয়ে উপরে উঠে যাচ্ছে। এই টিউবটার নাম কি? ক্যাপিলারি। এই যে এই টিউবটার নাম ক্যাপিলারি, একদম পাতলা টিউব যার মধ্যে দিয়ে মার্কারি উপরে উঠতে পারে। যেই গরম হচ্ছে শুধু মার্কারি না, জলও যে কোনো লিকুইড মার্কারি বেশি এক্সপ্যান্ড হয় বলে মার্কারি ইউজ করি। তো এইখানে মার্কারি আছে, ও এক্সপ্যান্ড হয়ে উপরে উঠে যাচ্ছে, বুঝে গেলে? হ্যাঁ, তা লিকুইড এক্সপ্যানশন হয়, সেটা গেল। এবার গ্যাস এক্সপ্যানশন হয়। আচ্ছা, এর কি কি ইউজ আছে? হোয়েন পেট্রোল ইজ ফিল্ড ইন অ্যান ইঞ্জিন, এই তো এ বাবা এক্ষুনি বললাম। When petrol is filled in an engine, it is not filled completely to allow for expansion as engine heats up during operation. In kettles, water is not filled up to the brim to prevent spilling while heating due to the expansion of water and get hot. এটা তো আমরা আরে kettle. হ্যাঁ আচ্ছা, ইলেকট্রিক কেটল। Medicine bottles are always have space above the medicine to accommodate this expansion when taken out for a cooled place and কোল্ডার ওই তো colder place and exposed to warmer condition। মানে দেখবে যে কোনো ওষুধের বোতলে একটুখানি ফাঁকা জায়গা থাকে, জলের বোতলেও একটুখানি, হ্যাঁ জলের বোতলেও ফাঁকা জায়গা থাকে। স্যার স্প্রাইটেও থাকে, স্প্রাইটে এক্সপ্যান্ড সবার থাকে, কেন কি ওইটা কখনো গরম রাস্তা দিয়ে গাড়ির মধ্যে করে আসছে, কখনো তুমি ফ্রিজে রাখছো, ওই একটুখানি বাড়া কমার জন্য জায়গা রাখতে হবে। আমি ভাবছি কোম্পানি আমাদের সাথে গাদ্দারি করছে। হ্যাঁ, সবকিছুকে গরম করে খেলে বেশি হয়ে যাবে। কি? আচ্ছা, খেলে বেশি হয়ে যাবে। এক্সপ্যানশন অফ গ্যাস, এক্সপ্যানশন অফ গ্যাস দেখো ইউজ করে আমরা ওই যে এই যে বেলুন হট এয়ার বেলুন যেগুলো হয় না, হট এয়ার বেলুনে কি হয়, এর মধ্যে হিট দিচ্ছি, হ্যাঁ এটা আগুনে জ্বলে যায় না, জ্বলে যায় না, আর দূরে থাকে। আর এটা সবসময় জ্বলতে থাকে না, জ্বালায় আবার বন্ধ করে দেয়, আবার জ্বালায় আবার বন্ধ করে দেয়। ভেতরের এয়ারটা খুব ভেরি হট হয়ে যায়, হট হয়ে হট এয়ার কি করে, হট এয়ার ওপরে উঠতে চায়, হট এয়ার রাইজেস হয়, ওপরে উঠতে চায়, ও বেলুন সমেত উপরে উঠিয়ে দেয়, বুঝলে? স্যার এত আগুন দিচ্ছে কিন্তু এইটুকু সিলিন্ডারের মধ্যে দিয়ে, হ্যাঁ শেষ হয়ে গেলে নামবে কি করে? ওরা লিমিট রেখে ওখানে অনেকটাই গ্যাস আছে, লিকুইড কনসিস্টেন্টে আছে না গ্যাসটা, কি নিচে নামার সময় বন্ধ করে দেবে। আচ্ছা, যখন এটা হাওয়া সব বেরিয়ে গেছে তখন এর মধ্যে হাওয়া কি করে ভরবে? তখন হাওয়া ভরতে গেলে তো আগে এটা ফুলতে হবে, না তো হাওয়া ধরতে ফোলায় মেশিন দিয়ে এরকম করে নড়িয়ে চড়িয়ে ফোলায় কোনোভাবে, তারপরে আগুন। হ্যাঁ আচ্ছা, এই বেলুনগুলো বাস করতে পারে না? হ্যাঁ, এই বেলুনগুলো কোনোভাবে ফুটো হয়ে যেতে পারে, অনেক কিছু, তখন প্যারাশুট থাকে, বাস্ট হবে না, এ তো টাইট, অনেক রোদ্দুর থাকলে হাওয়া এক্সপ্যান্ড হয়ে যাবে। আচ্ছা নিচে তো শোনো রে, চেঞ্জ ইন স্টেট অফ ম্যাটার। তাহলে এতক্ষণ আমরা স্টেট কি দেখেছি, এক্সপ্যানশন দেখেছি, এবার ম্যাটারের স্টেট চেঞ্জ হবে। হিট দিলে কি হয়, মেল্টিং, ফিউশন মানে বন্ডিং। ফিউশন কি বলছে, ফিউশন কি, তো মেল্টিং বলে, মেল্টিংই ফিউশন, মেল্টিং মানেই ফিউশন, ঠিক আছে? তো আইস 0 ডিগ্রিতে মেল্ট হয়, ওকে, তো 0 ডিগ্রিতে 0 ডিগ্রিতে কি হয়, 0 ডিগ্রিতে ফ্রিজও হয়, 0 ডিগ্রিতে মেল্টও হয়। রিলিজ করলে ফ্রিজ হয়, অ্যাবজর্ব করলে ওর মধ্যে এই যে ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব করে ও মেল্ট হয়, আর ল্যাটেন্ট হিট রিলিজ করে ওয়াটার আইস। তাহলে বেশিরভাগ রিলিজই করে, সলিড হওয়ার সময় রিলিজ করে না, মানে তাহলে সাপোজ একটা জিনিস 0 ডিগ্রিতে চলে গেছে, তো কি করে? একটা জিনিস না, ওয়াটারের বয়লিং পয়েন্ট, ওয়াটারের মেল্টিং পয়েন্ট 0, সবার তো 0 নয়। দাঁড়া, পিওর ওয়াটার যদি 0তে চলে গেল, তাহলে ওটা আইস হবে না ওয়াটার হবে, কি করে বুঝবো? ওয়াটারই তো ছিল, বলছো তো 0তে গেল। হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াটারই ছিল, হ্যাঁ, তো 0তে গেল, এবারে আইস হওয়ার কথা, ওকে হিট আর একটু ল্যাটেন্ট হিট ছেড়ে দিতে হবে, এবার আইস হয়ে যাবে। মানে 0 ডিগ্রি না, -1, যদিও ল্যাটেন্ট হিট না, 0তেই হবে, -1 হবে, আর যদি 0তেই হবে। ল্যাটেন্ট হিট না ছাড়ে, আর যদি ল্যাটেন্ট হিট না ছাড়তে পারে, ও লিকুইডই থাকবে, 0 টেম্পারেচারের লিকুইড থাকবে, বুঝতে পারলে? হ্যাঁ হতে পারে। তুমি কি করে হতে পারে দেখো, আমি বলছি, তুমি আইসের একটা ব্লক নিলে, আইসের ব্লকের মধ্যে
ফুটো করে দেবে, একটা হোল করে দেবে। আইসের ব্লকে ফুটে কি করে করবো? কেন? গর্ত করে, পুরোটাই তো ভেঙে যাবে। পুরো ভাঙবে কি করে? কোনো বোরিং করে দেবে কোনোভাবে, খোদাই করে। হ্যাঁ একটা নেল, হ্যাঁ, এর ভিতরে তুমি জল দিয়ে দেবে, তুমি এর মধ্যে জল দিয়ে দেবে, এই জলটা ইজিলি আইস হবে না। কেন? উল্টে তো আইসটা গলিয়ে দেয়, দেখেছি বেসিনের তলায়, বেসিনের তলায় না না না, নর্মাল লেয়ারে করলে হবে না, পাহাড়ে গিয়ে করো। এখানে তো এই বাইরের আইসটা এমনিই গলে যাবে। হ্যাঁ, জল দিলে আইস গলে যায়। হ্যাঁ, তাহলে এই জলটা আইস হবে না। কেন জানো? কেন কি এই জলটা 0 ডিগ্রিতে তো যাবে, 0 ডিগ্রি সিতে চলে যাবে, কিন্তু তারপরে যে ল্যাটেন্ট হিট ছাড়তে হবে, এই আইসটা ল্যাটেন্ট হিট নেওয়ার জন্য রেডি না। কারণ এখানে সব দিকে তো এই কেন কি ও আইস ল্যাটেন্ট হিট ছেড়েই আইস হয়েছে, ও আর কেন নেবে? তাই এর থেকে ল্যাটেন্ট হিট উপর দিয়ে তো ছেড়ে, হ্যাঁ এই উপর দিয়ে যদি নিতে পারে, ছাড়তে পারে, তাহলে একমাত্র আস্তে 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 তাহলে সে এসি রুমে করতে হবে এগুলো। স্যার বলছি কোনো জায়গায় বলছি একদম 0 ডিগ্রি টেম্পারেচারে জল ঢুকিয়ে দিলেই আবার তক্ষুনি ঠান্ডা বলতে বরফ হয়ে যাবে। না, তখনই কেন, একটু টাইম লাগবে, ল্যাটেন্ট হিট ছাড়তেও তো হবে, ওকে টাইম দিতে হবে। একদম আচ্ছা, বয়লিং অ্যান্ড ভেপারাইজেশন। বয়লিং মানে 100 ডিগ্রিতে ওয়াটার বয়েল হয়, বয়লিং পয়েন্টে নিয়ে চলে যাও, সে বয়েল করবে। মেল্ট আর বয়েলের মধ্যে ডিফারেন্স কি? বয়লিং ওয়াটারের যখন কোনো সেটা ওই নিচ থেকে ভেপারাইজ হয়ে টকবক করে, তখন ওটাকে আমরা বয়লিং বলি। মানে জলকে করলে বয়লিং পয়েন্টে হয়, মেল্টিং সলিড থেকে লিকুইড, বয়লিং লিকুইড থেকে গ্যাস, অনেক ডিফারেন্স। মেল্টিং হচ্ছে সলিড আছে তারপর লিকুইড হয়েছে, আর বয়লিং কি লিকুইডই আছে গ্যাস হবে। স্যার যদি আমরা গ্যাসকেও ভিতর থেকে আরো হিট করতে থাকি, টেম্পারেচার বাড়বে, ওটা ফুলতে থাকবে। হ্যাঁ, সাইজে বাড়বে, টেম্পারেচার বাড়বে। আর যদি অনেক হিট করে দিই, মানে হিটের উপর হিট করে দিই, তো গ্যাসই থাকবে, তারপরে আর কোনো স্টেট নেই। তাহলে প্লাজমা কখন চলবে? তারপরে তো হিট দিতে, মানে স্পার্কিং দিতে হবে, তাহলে প্লাজমা হতে পারে। প্লাজমা হওয়ার অনেক আলাদা কন্ডিশন আছে। প্লাজমা স্টেটে ওই ওয়াটারকে ভেপার করলেই সে প্লাজমা স্টেটে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, এখন কি বললাম? বয়লিং, এভাপোরেশন। আচ্ছা, বয়লিং, ভেপারাইজেশন আর এভাপোরেশন এই দুটো আলাদা আছে। ওয়াটার ইন পন্ডস লেকস ডিক্রিজ, কি বলছে? ডিউরিং সামার ওয়াটার ইন পন্ডস লেকস ডিক্রিজেস ডিউ টু ভেপারাইজেশন। ভেপারাইজেশন কি? ওয়াটার সলিড লিকুইড থেকে গ্যাস হচ্ছে বিলো বয়লিং পয়েন্ট। পন্ডের জল কি বয়লিং পয়েন্টে টকবক করে ফুটে গ্যাস হয় নাকি? স্যার বিলো বয়লিং পয়েন্ট, বিলো বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের নিচে যদিও গ্যাস স্টেটে যায়, স্যার ওটা ইভাপোরেশন। হ্যাঁ, কোথায়? Vaporization is a process where water absorbs heat energy and transform into gaseous state. This include both boiling and evaporation. স্যার ইভাপোরেশন, ও আচ্ছা আচ্ছা, না উল্টো বলেছি, হ্যাঁ ডিউ টু ভেপারাইজেশন বলেছে। ভেপোরাইজেশন মানে ভেপারাইজেশন মানে ওর মধ্যে বয়লিং অ্যান্ড এভাপোরেশন দুটোকে ইনক্লুড করেছে। আর এভাপোরেশন কি? যখন বয়লিং পয়েন্টের নিচে, যখন বিলো বয়লিং পয়েন্টের নিচে। নেবে কি বলে, যখন এই সাইকেলটা দেখে ভেপোরাইজেশন লেখা থাকে, কি কি কি? সাইকেলটা ওয়াটার সাইকেলে ভেপারাইজেশন লেখা থাকে খালি, ঠিক আছে। হচ্ছে সাইকেল এভাপোরেশন লেখা থাকে, তাই না? ভেপারাইজেশন, স্যার ভেপোরাইজেশনটা বুঝতে পারলাম। ভেপারাইজেশন মানে হচ্ছে বয়লিং পয়েন্টে নিয়ে যাও, মানে ভেপারাইজেশন মানে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হয়ে যাওয়া, সোজা কথা। তাহলে বয়লিং এর আর ভেপোরাইজেশনের মধ্যে ডিফারেন্স কি? তোমার বই এটাকে আমার মনে হয় ভুল লিখেছে। আচ্ছা, শোনো, ভেপারাইজেশন মানে হচ্ছে অ্যাট বয়লিং পয়েন্ট, ঠিক আছে? অ্যাট বয়লিং পয়েন্ট, অ্যাট বয়লিং পয়েন্ট, সেটা ভেপারাইজেশন। আর ইভাপোরেশন এই বিলো বয়লিং পয়েন্ট। আর বয়লিং, ও আচ্ছা বয়লিং, বয়লিং মানে যেই টেম্পারেচারে বয়লিং পয়েন্টে নিয়ে গেলে সে বয়েল হবে, ঠিক আছে তো? বেশ। ফ্রিজিং অ্যান্ড সলিডিফিকেশন, এই তো 0 ডিগ্রিতে ফ্রিজিং আর সলিডিফিকেশন হয়, একই ব্যাপার। মলিকিউল স্লো ডাউন হয়ে যায়, এর কিছু ছিল না। কনডেনসেশনটা কি? এটা ভালো। এটা হচ্ছে ভেপার থেকে গ্যাস, ভেপার থেকে লিকুইড হওয়া, মানে গ্যাস থেকে লিকুইড হওয়া। তাহলে এই যে ভেপার, মানে ভেপার কনডেন্সেস ইনটু টাইনি ড্রপলেটস। ঠান্ডা গ্লাস নিলাম, ঠান্ডা জল ভর্তি ওর মধ্যে রেখে দিলাম, বাইরে বিন্দু 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 ড্রপ 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 ড্রপ। এয়ারটা যখন ওয়ালসের সাথে কন্টাক্ট আসবে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এয়ারের মধ্যে যে ওয়াটার মলিকিউল আছে সে লিকুইডে কনভার্ট হয়ে গেল, এর চারিদিকে গিয়ে ড্রপলেটস বানিয়ে দিল, ঠিক আছে তো? বাইরে এয়ার, এয়ারের ওয়াটার, জলের ওয়াটার না, এয়ার, এয়ারে যে ওয়াটার আছে
ওই ওয়াটার আরে ওয়াটার ভেপার হ্যাঁ ওই ওয়াটারটাই গ্লাসের গায়ে আসে। তুমি কি ভাবছো গ্লাসের জল বেরিয়ে ওর বাইরে চলে আসবে? না না, আমি বলছি বলতে একটা গ্লাস এই আমার হ্যান্ডে চলে আছে, তো এখানে এয়ারের ভিতরে এয়ার আলাদা ওয়াটার আলাদা, এয়ার আলাদা ওয়াটার আলাদা না। ময়েশ্চার যেটা। তো ওয়াটার ভেপারে ঠান্ডা হয় তার পাশে গ্লাসে গায়ে লেগে যায় তো। হ্যাঁ ওয়াটার ভেপারটাই ঠান্ডা হয় গ্লাসের গায়ে লেগে যায়। হ্যাঁ কিন্তু আমি এয়ার আলাদা ওয়াটার আলাদা না। আরে না, এয়ার এয়ারের মধ্যে এয়ার ইজ আ মিক্সচার অফ ডিফারেন্ট গ্যাসেস অ্যান্ড ওয়াটার ভেপার। হ্যাঁ মানে আমি বলতে চাইছি সাপোজ এইটা হচ্ছে শুধু অক্সিজেন আছে এই কন্টেনারের মধ্যে, আর ওর ভিতরে একটা গ্লাস আছে যে আমাদের হ্যান্ডে চলে আসে, হ্যাঁ তো অক্সিজেন কি ওখানে কি ড্রপলেটস ফর্ম হবে? না করবে না। না, আচ্ছা গ্যাসের মধ্যে যে ওয়াটারের মলিকিউলস আছে যেটা ভেপার স্টেটে আছে তারা শুধুমাত্র। ও অক্সিজেন কেন গিয়ে ড্রপলেট বানাবে? ওটা তো জল ড্রপলেট বানাবে, H2O গিয়ে বানাবে, যে H2O গ্যাসিয়াস স্টেটে আছে। ঠিক আছে তো? আচ্ছা সাবলিমেশন কি? a সাবলিমেশন process in which a solid directly changes into its liquid into its gaseous state উইদাউট পাসিং থ্রু লিকুইড স্টেট। লিকুইড স্টেটে না গিয়ে ডাইরেক্ট গিয়ে। আর ডিপোজিশন কি? এটার উল্টো, ফ্রম Gaseous- ভেপার টু ডাইরেক্ট সলিড। ডাইরেক্ট সলিড উইদাউট Example পাসিং থ্রু। অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাঁ ভেপার। ক্যাম্ফরও হবে, Panel-এ। ক্যাম্ফরও হবে। naphthalene। আচ্ছা এবার কি হলো? আয়োডিন হয়। হ্যাঁ আয়োডিনও হয়। আচ্ছা এখানে কি হলো? এবার হিট ট্রান্সফারের মেথড। কি কি মেথডে হিট Conduction. ট্রান্সফার হয়? তিনটে মেথড আছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। convection। তিনটে মেথডে হিট এক জায়গা থেকে, আর তুমি বলছিলে না হিটটা এদিক থেকে ওদিকে যাবে কি করে, এই তিনটে মেথডের মধ্যে কোনো মেথডে যেতে পারে। তাহলে প্রথমে আমরা পড়বো কন্ডাকশন। কন্ডাকশানে কী হবে? কন্ডাকশন হচ্ছে যেমন কন্ডাকশন ইজ দ্য প্রসেস। conduction is the process of transfer of heat energy within solid where heat moves from one particle to another without causing particles to physically move from their position। মানে ধরো তুমি কাপের মধ্যে গরম চা রাখলে, কাপটা গরম হয়ে গেল কিন্তু চায়ের মলিকিউল কাপের মলিকিউলের মধ্যে ঢুকে গেল না। হ্যাঁ বা সোজা কথা হচ্ছে এটা, হ্যাঁ মানে ধরো ধরো এইটা রড আছে একটা, রডের এই জায়গাটায় তুমি হিট দিলে, এর ভেতরে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলোর মধ্যে এমন নয় যে এই কোনো মলিকিউল এখান থেকে নড়ে চড়ে এদিকে যাচ্ছে, তা নয়। মলিকিউলগুলো ভাইব্রেট করছে, তার জন্য পাশেরটা ভাইব্রেট করছে, পাশের তার পাশেরটা, বুঝতে পারলে? ভাইব্রেশনটা এগোচ্ছে, পুরো মলিকিউলটা এগোচ্ছে না। ইন্টারনাল ইলেকট্রিক শক লাগলে যেরকম হয় সিনেমাতে, মানে আমি শক খেয়েছি, আমি একে টাচ করলাম, এও শক খাচ্ছে, এবার এই যদি একে টাচ করে আরে 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 কিন্তু আমাদের বডি চেঞ্জ হবে। কিন্তু একটা পার্টিকেল আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, বুঝা গেল? সেটা হলো কন্ডাকশন। বলার আগেই আমাকে টাচ করে ফেলেছে। এবার কনভেকশন, দাঁড়াও, কনভেকশন দাঁড়াও, এখানে অ্যাপ্লিকেশন এটা পরে আসছি, ঠিক আছে? কনভেকশন হচ্ছে কনভেকশন হচ্ছে লিকুইড আর সলিড। চুপ এই যে অক্ষয় কুমার। convection is a different method of heat transfer in fluids like liquid or gas. Fluid মানে both liquid and gas, দুটোকেই fluid বলে। In convection the molecule in the fluid themselves move one part to another। এই যে তুমি গরম মানে জল গরম করতে বসিয়েছো, নিচের গরম হট ওয়াটার মলিকিউলস ধীরে ধীরে ওপরে উঠবে, আর ওপরের কোল্ড সরে ওয়াটার গিয়ে নিচে মলিকিউলস চলে নিচে চলে আসবে। তাহলে এখানে অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেলস হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ মানে আমার সাথে যেটা হয়েছিল, সে বলতে কন্ডাকশন বলতে ওখানে পার্টিকেল মুভ করবে না, হিটটা শুধু যাবে, এখানে পার্টিকেলও যাবে। আচ্ছা এই যে যাওয়ার জন্য একটা ফ্লো হচ্ছে না, এই যে একটা ফ্লো হচ্ছে, সেই ফ্লোটার নাম কনভেকশন কারেন্ট। এই যেগুলো শুনেছি সমুদ্রে তো হয়। হ্যাঁ সমুদ্রেতেও এটা হয়, হ্যাঁ এই যে সি ব্রিজ। কনভেকশন কারেন্ট, ঠিক আছে? এবার এখানে সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ আছে। স্যার নাইট ব্রিজও হয়, না নাইট ব্রিজ না, মুন ব্রিজ। হ্যাঁ মুন ব্রিজ, এই এটা ভুলে গেছি। স্বপ্নে দেখেছি স্যার। শোনো আমি বোঝাচ্ছি, চাঁদের ব্রিজ। আরেকটা ব্রিজ হয় সেটা একটু জানি। শোনো শোনো আমি বলছি, ল্যান্ড দিনের বেলায় ল্যান্ডও গরম হচ্ছে, ওয়াটারও গরম হচ্ছে, কিন্তু ল্যান্ড আগে গরম হচ্ছে। কিন্তু ল্যান্ড বেশি গরম হচ্ছে, তাড়াতাড়ি ওয়াটার গরম। স্লোলি গরম হচ্ছে, ঠিক আছে? তো স্লো গরম অনেক গরম হয়ে গেল, ল্যান্ডের ওপরের এয়ারটাও গরম হয়ে গেল, যেহেতু ল্যান্ড গরম তাই ওই হট এয়ার রাইজেস আপ। তাহলে ল্যান্ডের উপরের এয়ারটা কোথায় চলে গেল? উপরে উঠে গেল, তাহলে ওই জায়গা ফাঁকা হয়ে যাবে, লো প্রেশার রিজিয়ন তৈরি হবে। ওই সময় ওয়াটারের উপরে, সি এর যে ওয়াটার তার উপরে যে
এয়ার আছে ঠান্ডা, সেটা ছুটে না আসবে। ওটা কি করে ঠান্ডা হলো? কম গরম না ওটা, ও হ্যাঁ। ওটা গরম হতে টাইম লাগবে। কম গরম তো ওর মধ্যে তো কিছু ওই কিছু জন্য বীজ সকালবেলা গরম থাকে, রাত্রিবেলা ঠান্ডা। না না, তখন সকালেও ঠান্ডা রাতেও ঠান্ডা। মডারেট থাকে। আরে না, সকালে তুই পা দিবি, পা ধরে যায়। কে আমি পা চলেন যে আমি ঠান্ডা লেগে আরে সর্দি তো এ দেখো এটা বোঝো, এখান থেকে কোশ্চেন আসবেই। স্যার একটা কথা এটা মনে করো ল্যান্ড, ই বাবা, এটা মনে করো ওশান, ঠিক আছে? হ্যাঁ একটা মস্ত বড় কোশ্চেন। এখানে বোঝো আগে, দিনের বেলায় এই যে হট এয়ার উপরে চলে গেল, বুঝলে? আর এই রিজিয়নের এয়ারটা কেমন? কোল্ড। এরা ছুটে এদিকে চলে আসবে, ছুটে এদিকে চলে আসবে। এটাকে কি বলবো? সি ব্রিজ। কেন কি সি থেকে আসছে। হ্যাঁ ভাই আমারটা এটা ডেতে হবে, দাঁড়াও আগে শেষ করতে দাও। এটা ডেতে হবে। এবার রাত্রেবেলায় কি হবে? রাত্রেবেলায় ল্যান্ড তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ল্যান্ড ঠান্ডা হয়ে গেল, তার মানে এই জায়গার এয়ার এখন ঠান্ডা, নিচেই থাকে কিন্তু জলের যে উপরের যে এয়ারটা সেটা গরম। গরম। এর কম্পারেটিভ গরম। কেন কি জল ঠান্ডা হয়নি তখন অতটা, সারাদিন ও ধরে গরম সবথেকে হয়েছে, স্লোই হয়। ও ঠান্ডা হয়নি তখন। তখন ওই হট এয়ার এইখান থেকে উপরে উঠে যাবে, তখন ল্যান্ড থেকে ব্রিজ এদিকে চলে আসবে, তখন ওটাকে বলবো ল্যান্ড ব্রিজ। বুঝতে পারলাম? স্যার বইতে তো বলেছে এইখান থেকে এটা চলে যায় এখানে, আর এখান থেকে এটা চলে আসে এখানে। আরে হ্যাঁ, তো ওই একই ব্যাপার, বই বই বই। ঠিক আছে? ল্যান্ড ব্রিজ সি ব্রিজ বুঝেছো নাকি বোঝো না? আমার কোশ্চেন বলো। স্যার যদি এখানে তো জল আর ল্যান্ডের নয় এয়ারের কম্পেয়ার হচ্ছে, দু জায়গায় তো সেম এয়ার, দু জায়গায় সেম এয়ার তো সেম হিটই রিসিভ করছে সানের কই থেকে। সেম এয়ার কই? সেম তো এয়ার কই? সমুদ্রের উপরে যে এয়ারটা, ল্যান্ডের উপরে যে এয়ারটা, ওই দুটো তো সেমই সানলাইট রিসিভ করছে। সানলাইট সেম রিসিভ করুক, জল বেশি গরম হবে না ল্যান্ড বেশি গরম হবে? স্যার, এ জল আর ল্যান্ডের তো কোনো কথাই হচ্ছে না। ল্যান্ডের ওরা থেকে তো- জল ঠান্ডা বলে ওই কারণে। ও বুঝেছি কি বলতে চাইছো। তুমি যদি এয়ারের মধ্যে দিয়ে সানলাইট পাস করাও, এয়ার অতটা গরম হবে না, এয়ার গরমই হয় না, এয়ার ব্যাড কন্ডাক্টর অফ হিট। এয়ার গরম হয় না, এয়ার ল্যান্ড আগে গরম হয়, ল্যান্ড গরম হয় বলে ল্যান্ডের পাশের এয়ারটা গরম হয়, তার পাশের করে গরম হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো? এবার বুঝেছো? তুমি ভাবছো যে তাই তো ঠিকই বলেছো যে ল্যান্ডের উপরে যে এয়ার, ওখানে তো এয়ার তো একই, এয়ারে তো সমানই গরম হবে তা না, এয়ার গরম হয় না, এয়ার খুব কম গরম হয়। স্যার, তা উপরে সমুদ্রের উপরে জলটাও তো গরম হয়। ওটা তো ওটা জলের জন্য কম্পারেটিভলি আসতে কম। হবে। কম্পারেটিভ তখন নিচের জল ঠান্ডা, ওটা উপরে আসবে, ওটা ঠান্ডা, মানে সমুদ্রের জল অত তাড়াতাড়ি গরম হয় না, স্লোলি স্লোলি। জল জীবনে গরম হবে। বুঝে গেলে? ল্যান্ড ব্রিজ সি ব্রিজ বুঝেছো নাকি বোঝোনি? কার রেডিয়েটারে জল ইউজ কেন করে জিজ্ঞেস করবে। মেকানিককে রাখ। কম্পোনেন্ট, এটা কি বলে দেখো, কম্পোনেন্ট অফ আ ভেহিকেলস কুলিং সিস্টেম ডিজাইন টু ডিসিপেট হিট জেনারেটেড বাই দ্য ইঞ্জিন। এখানে কার রেডিয়েটারে জল ইউজ করে, দেখবে কখনো কখনো, স্যার বাইকের পেছনে সাইলেন্সার আছে। ওটা আলাদা। ও দেখবে তুমি কোনো লং ড্রাইভে যাও বাসে করে, দেখবে বাস কন্ডাক্টর একটা জায়গায় অনেকক্ষণ চালানোর পরে বাসটা থামায়, হ্যাঁ কোনো একটা হোটেলে থামায়, হ্যাঁ। ওইখানে গিয়ে দেখবে বাসের কন্ডাক্টর বাসের সামনের ঢাকনাটা খুলে ওর ইঞ্জিনে জল দিচ্ছে। ইভেন 2 ঘন্টার স্টপ। তো ওই জল কেন দেয়? ওই রেডিয়েটারটার জলটা গরম হয়ে যায়, ওটাকে স্যার ডিস্টিলড ওয়াটার দেয়। ডিস্টিল ওয়াটার না, নর্মাল জল দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, ট্যাপ ওয়াটার। এই স্যার আগেবার দিয়েছিল ডিস্টিলড ওয়াটার ইজ ইউজড ফর অটোমোবাইলস। ও হ্যাঁ ডিস্টিল ওয়াটার দেওয়ার দরকার নেই, নর্মাল ওয়াটার দিলেই হয়। পড়েছিলাম অটোমোবাইল বলছি। আচ্ছা এবার শোনো, এই অ্যাপ্লিকেশন অফ কনভেকশন আমরা পরে পড়বো, ওইটারও আগে, ওইটাও পরে পড়বো। এবার রেডিয়েশনটা কি? রেডিয়েশন কি হয়? এই রেডিয়েশন হলে এই চ্যাপ্টার খতম হয়ে যাবে থার্মোফ্লাক্স করলে। থার্মোফ্লাক্স কিছুই নেই। দেখো রেডিয়েশন কি? রেডিয়েশন ইজ হোয়েন হিট এনার্জি ট্রাভেল ডাইরেক্টলি ফ্রম হট বডি টু কোল্ড বডি উইদাউট নিডিং এনি মেটেরিয়াল মিডিয়াম। মানে না পার্টিকেল আসছে, না কন্ট্যাক্টে আছে, মানে কেউ ওকে ভাইব্রেট করিয়ে গরম করাচ্ছে না, পার্টিকেল ডাইরেক্ট এসে গরম করছে না, এমনি গরম হয়ে যাচ্ছে, স্পেসের ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে চলে আসছে। সেটা কি করে সম্ভব? সেইভাবে যদি হিট এনার্জি কোথাও থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাকে বলে রেডিয়েশন। যেমন সান থেকে আর্থে যে এনার্জি, হিট এনার্জিটা আসছে, সেটা থ্রু রেডিয়েশন। ঠিক আছে? এটা কি এনার্জি আসছে? মানে ডাইরেক্টলি হট বডি থেকে কোল্ড বডির দিকে রেডিয়েশনের এনার্জিটা আসছে। বোঝা গেল? স্পেসের মধ্যে দিয়ে, কোনো মেটেরিয়াল মিডিয়াম নেই, কেউ ওকে কন্ডাক্ট করার কেউ নেই, ভাইব্রেট করে পাঠাচ্ছে না, অ্যাকচুয়াল মুভমেন্টও কিছু হচ্ছে না, ডাইরেক্ট আসছে। হ্যাঁ ডাইরেক্ট আছে, এটাকে বলে রেডিয়েশন।
বুঝতে পারলে? রেডিয়েশন কিছু দিয়ে আটকানো যায়, হ্যাঁ রিফ্লেক্টর দিয়ে আটকানো যায় রেডিয়েশন। লিড দিয়েও তো আটকানো যায়। কি দিয়ে? লিড লিডের ওয়াল, হ্যাঁ ওটা রিফ্লেক্ট করে। স্যার যখন বলে যে নিউক্লিয়ার ওয়ার হয় তখন রেডিয়েশন বেরোয়, হ্যাঁ মানে হিট বেরোয়, ডাইরেক্ট হিট। না না, ওখানে আলফা বিটা গামা রেডিয়েশন হয়, হার্মফুল পার্টিকেলের রেডিয়েশন হয়। হ্যাঁ ওগুলো ছাড়া। তাহলে এই রেডিয়েশনের এনার্জিটা কে ভালো অ্যাবজর্ব করে জানো? অ্যান অবজেক্টস অ্যাবিলিটি টু অ্যাবজর্ব হিট থ্রু রেডিয়েশন ইজ কানেক্টেড টু দ্য কালার। কালারের উপর ডিপেন্ড করে। বলছে ডার্ক কালার অবজেক্ট অ্যাবজর্ব মোর হিট রেডিয়েশন দ্যান লাইটার ওয়ান্স। This implies that Light এও তো object এটাই with আছে। dull or black color are effectively absorb or radiant heat. এটাও স্যার হ্যাঁ ওই জন্য গরমকালে আমাদের লাইট কালারের জামা কাপড় পরতে হয়, তাহলে হিট কম, রেডিয়েশনের হিটটা কম অ্যাবজর্ব হবে। স্যার এটা গরমকাল, কিন্তু হ্যাঁ। স্যার তাহলে আমাদের স্যার আপনি স্কুলে ডার্ক জামা প্যান্ট পরেছেন। আরে স্যার কিন্তু আমাদের স্কুলের যে জামাটা পরে আমাদের বিরাট গরম লাগে স্কুলে। হ্যাঁ আরে সেটা তোমার জামাটা সিনথেটিক কোয়ালিটির, তাই এটা তো মানে আমি মরে যাচ্ছি। আচ্ছা, কারেন্ট চলে গেছে। উফ। এবার আমরা অ্যাপ্লিকেশনগুলো পড়ে আসি, এর আগেও পড়িনি। এই যে অ্যাপ্লিকেশন অফ গুড অর ব্যাড কন্ডাক্টর। গুড কন্ডাক্টর, কুকিং ভেসেল অ্যান্ড কেটেল মেড অফ ইনসুলেটার্স লাইক প্লাস্টিক অর ফর ইজি অ্যান্ড সেফ হ্যান্ডলিং। এই যে প্লাস্টিকের হ্যান্ডেল লাগায়, কেন লাগায়? প্লাস্টিক না ব্যাড কাঠের কাঠের লাগায়, প্লাস্টিকের লাগায়, এবোনাইটের লাগায়। এবোনাইট। হ্যাঁ অনেকগুলো মেটেরিয়াল হয়, যাতে কি না এই জায়গায় গরম না হয়। সিলিকন। তাহলে এটা ব্যাড কন্ডাক্টর অফ হিট, ঠিক আছে। কুকিং ভেসেলস আর মেড, চার্জ। শোনো, কুকিং ভেসেলস আর মেড ফ্রম মেটালস অ্যালাউইং এফিশিয়েন্ট হিট। মানে এইটা কিসের বানাবে? মেটালের, যাতে ভালো করে হিট অ্যাবজর্ব করতে পারে, গরম হয় জিনিসটা, তাই তো। কার কপার টিউবস ইন কার রেডিয়েটার্স অ্যান্ড রেফ্রিজারেটর কয়েল শোজ দ্যাট কপার ইজ গুড অ্যাট অ্যাবজর্বিং অ্যান্ড ট্রান্সফারিং হিট। দেখবে এসির মধ্যেও কপারের পাইপলাইন থাকে। ওয়াইয়ের মধ্যে হ্যাঁ তো ও স্যার ওখানে তো ইলেকট্রিসিটি ট্রান্সফার হয়, হিট না না না, কপারের হিট তো ট্রান্সফার হয়। বাইরের যে মেশিনটা রয়েছে সেখান থেকে ঠান্ডা ভেতরে আসে, ভেতর থেকে গরম বাইরে যায়, কপারের পাইপ দিয়ে আসে ও। স্যার ওটা নাইট্রোজেন দিয়ে ঠান্ডা করে না? না না, ওখানে অন্য একটা লিকুইড আছে। এবার শোনো, ইন কোল্ডার ওয়েদার ব্ল্যাঙ্কেটস অ্যান্ড উলেন ক্লোথস ট্র্যাপ এয়ার হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেটর প্রিভেন্টিং বডি হিট ফ্রম এসকেপিং। মানে গরমকালে আমরা কি পরি? সোয়েটার পরি না? সোয়েটারে গরম, এই সরি শীত, মানে শীতকালে আমরা সোয়েটার কেন পরি? যাতে আমাদের সোয়েটার কি করে, ওই উলেন হয় তো, ওর ভেতরে দেখবে ফ্লাফি হয় সোয়েটার, ওর ভেতরে এয়ার ট্র্যাপ হয়ে থাকে, এয়ার ওর ভেতরে ট্র্যাপ হয়ে থাকে। আর এয়ার ব্যাড কন্ডাক্টর অফ হিট, গরমটা ভেতরে ধরে রাখে। সেই বিলিটা যেমন একটা বুঝলো? এরকম, এটা কি? ও বিল্লি। বিল্ডিং মেশিন। আচ্ছা শোনো, এরপরে বলছে আইস বক্স হ্যাজ ডাবল ওয়াল উইথ ট্র্যাপড এয়ার। আইস বক্স, আইস বক্স বলছি, শোনো, দেখেছো তুমি ওই রাস্তায় দেখেছো যে ওই আইসক্রিম বিক্রি করে একটা বাক্স নিয়ে, থার্মোকল বাক্সের মধ্যে থাকে না? বাক্সের মধ্যে বরফ থাকে। ওই বাক্সের মধ্যে বরফ থাকে তো, ওই বাক্সটা এমনভাবে ডিজাইন করে যাতে এই একটা বাক্স, তার বাইরে দিয়ে আর একটা বাক্স, দেখেছি আমি। আর এর মাঝখানে ফাঁকা জায়গা থাকে এয়ার থাকার জন্য। কেন কি? এয়ার ব্যাড কন্ডাক্টর, হিট ভেতর থেকে মানে বাইরের হিট ভেতরে ঢুকতে দেয়। বুঝতে পারলে? ভেতরে আর থার্মোকল তো ইউজ থার্মোকলও ইউজ করা থাকে মাঝখানে, থার্মোকলও ব্যাড কন্ডাক্টর। ভেরি ব্যাড। এবার দেখো, থার্মোকল চলে যাবে না? এ দেখো, ফলস সিলিংস হ্যাভ অ্যান ইনসুলেটিং এয়ার গ্যাপ। ফল সিলিং লাগায় না বাড়িতে, ওইগুলোতেও এয়ার গ্যাপ থাকে। কেন? যাতে হিট কম আসে, ছাদের গরমটা নিচে যাতে না আসে। বুঝতে পারলে? হ্যাঁ। Mercury is used in thermometer as it is a good conductor of heat. থার্মোমিটারে হিট মার্কারি কেন ইউজ করি? গুড কন্ডাক্টর, ঠিক আছে, চলেগা। এবার হচ্ছে কার যেন একটা অ্যাপ্লিকেশন বাকি আছে, এটা কার গেল? অ্যামেজিং। কন্ডাকশন গেল। অ্যামাজন। কি অ্যামাজন? অ্যামেজিং। কন্ডাকশনের কোথায়? এই যে কনভেকশন। আচ্ছা কনভেকশন, কন্ডাকশন হলো, এবার কনভেকশন। কনভেকশন মানে অ্যাকচুয়াল মুভমেন্ট অফ মলিকিউল, তাই তো। চিমনি, ফ্যাক্টরিতে চিমনি কেন থাকে? কেন কি? নিচে গরম হয়, হট এয়ার রাইজেস আপ, চিমনি দিয়ে ওপরে উঠে যাবে।
বুঝে গেল? নিচে এয়ারটা গরম, হট এয়ার রাইজেস আপ, অ্যাকচুয়াল মুভমেন্ট। বোঝা গেছে? ভেন্টিলেটার্স বাড়িতে কেন থাকে? ওই ভেন্টিলেটর এখন বাড়িতে লাগাই না, আগে কেন লাগাতো? হ্যাঁ আগে এইরকম ছোট ছোট ছোট। হ্যাঁ, কেন কি আমরা যে এয়ার ব্রিথ করছি সেইটা গরম। স্যার আমাদের স্কুলে আছে। হ্যাঁ, সেই হট এয়ারটা স্লোলি কি হয়, শোনো শোনো, সেই হট এয়ারটা স্লোলি ওপরে উঠে যায়, ওপরে উঠে গিয়ে ভেন্টিলেটর দিয়ে বাইরে চলে যায়, আর এই দিক দিয়ে জানলা দিয়ে দরজার পাশ দিয়ে ঠান্ডা। এটা ওইটুকু জায়গা থেকে বের। হ্যাঁ, আমাদের ক্লাসে ভেন্টিলেটর লাগানো, কিন্তু ভেন্টিলেটর কাঁচ দিয়ে বন্ধ করা। হ্যাঁ খোলাই তো নেই। আচ্ছা, তোমার এসি আছে? এসি ফাদারের ঘরে আর কম্পিউটার ল্যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো শোনো, ওই দুটো আর আমার স্টিল পড়েছে। এ দেখো হট এয়ার বেলুনস রাইজেস আপ, যেটা তো দেখিয়ে দিয়েছি, এটা একটা অ্যাপ্লিকেশন। হট এয়ার বেলুনের অ্যাপ্লিকেশন নাকি কনভেকশনের অ্যাপ্লিকেশন তো? আচ্ছা, সিলিং ফ্যান ইউজেস কনভেকশন কারেন্টস টু সার্কুলেট এয়ার ইন রুম। দ্য ফ্যান পুশেস কুলার এয়ার ডাউন, ডিসপ্লেসিং ওয়ার্মার এয়ার আপওয়ার্ড, ক্রিয়েটিং কুলিং এফেক্ট। স্যার তাহলে একটা বাটিতে গরম জল করে এখানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে সব। তোমার হাতই পুড়ে যাবে। সব ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, গেল। এবার হচ্ছে তোমার হিট রেডিয়েশন। রেডিয়েশনের কি অ্যাপ্লিকেশন বলো? সোলার প্যানেলস ইউজেস দ্য হিট রেডিয়েশন ফ্রম দ্য সান টু জেনারেট ইলেকট্রিসিটি। এই প্যানেলের উপর রেডিয়েশন সকালেই পড়ে হিট দিছে। পড়বে, আরও গরম হবে। আজ সকালে স্কুলে জিওগ্রাফিতে আচ্ছা আচ্ছা, এটা কি আছে? ক্যাম্প ফায়ার। দেখবে ক্যাম্প ফায়ার যখন হবে তুমি অনেক দূরে বসে থাকবে, গরম পাবে তুমি। হ্যাঁ। কেন? হিট রেডিয়েট করে তোমার গায়ে আসছে। ক্যাম্প ফায়ার শীতকালে যখন আমরা ওই যে আগুন আঁচ নিই না, দূর থেকেও আঁচ পাওয়া যায়। কেন? রেডিয়েশনের হিট আছে। কম পা ইনফ্রারেড হিটার্স এমিট হিট রেডিয়েশন টু ওয়ার্ম ইনডোর স্পেসেস। ঘরের মধ্যে ইনফ্রারেড হিটার লাগায়, গরম ঘর গরম করার জন্য, রুম হিটার। সেই ইনফ্রারেড লাইট ছাড়ে যাতে ঘর গরম হয়ে যায়। ডার্ক শরীরের জন্য বাজে, ওরে কম ইন্টেন্সিটি ছাড়ে না। ডার্ক কালার্ড ক্লোথস আর আইডিয়াল ফর উইন্টার ওয়্যার্স। কালো, গরম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হোয়াইট কালার্ড ক্লোথস কিপ আস কমফোর্টেবল ইন সামার ডেজ বাই রিফ্লেক্টিং হিট। আচ্ছা, এবার কুলিং ভেসেল উইথ ব্ল্যাক কোটিং অ্যাবজর্ব হিট রেডিয়েশন, স্পিডিং আপ কুকিংস। হ্যাঁ। নিচটা দেখবে কোনো কোনো ইউটেন্সিলসের কালো বানিয়ে এবার দেয়। কালো কালার করে দেবো। আচ্ছা, এই দেখো বিল্ডিংস পেন্টেড উইথ লাইটার কালার অ্যাবজর্ব লেস হিট, মেনটেনিং দ্য কুলার টেম্পারেচার। বাড়ি ঠান্ডা থাকে, বুঝলে? এবার থার্মোফ্লাক্স। কিন্তু আমাদের স্কুল বিরাট গরম। কেন? শোনো, এবার থার্মোফ্লাক্স পুরোটা পড়বো না। থার্মোফ্লাক্স এমন একটা মেকানিজম বানিয়েছে এখানে। এখানে তিনটে যে হিট যে বেরোবে বাইরে থেকে, তুমি ধরো গরম জল রেখেছো, ঠিক আছে? আমি চাই যে ও বাইরে না আসুক, তাহলে তার জন্য আমাকে তিনটে জিনিস আটকাতে হবে: কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। কন্ডাকশন মানে অ্যাকচুয়াল, যদি মানে কনটাকে থাকলে কাট দিয়ে দেবো, পার্টিকেল মুভ যাতে না করে, তাই তো? মাঝখানে কি করি? এয়ারের গ্যাপ ছেড়ে দিই। হ্যাঁ, তাহলে এটা কি করে ফ্লোট করছে? একটা ছোট্ট জায়গায় আটকানো আছে, নিচে একটা ছোট্ট জায়গায় আটকানো আছে, মাঝে এয়ার গ্যাপ আছে, বা মাঝে কর্ক দিয়ে দিয়েছি, কর্ক। হ্যাঁ স্যার, কাট। ঠিক আছে, যাতে মাঝখানে ফাঁকা থাকে। তাহলে এয়ার গ্যাপ দিয়ে কি করব আমরা? হ্যাঁ, ফ্লাস্ক। এয়ার গ্যাপ দিয়ে কি করব? কি আটকাবো? কন্ডাকশন। আচ্ছা, এবার কনভেকশন মানে কনভেকশন মানে ডাইরেক্ট মুভমেন্ট, মানে হ্যাঁ অ্যাকচুয়াল মুভমেন্ট। দেখি তোমার এখানে কি কি লিখেছে। এখানে লিখবে তো, এই যে ওয়ালস রিডিউস হিট লস বলছে, ল্যাক অফ মেটেরিয়াল, ওয়ালস আর সিল্ড টুগেদার অ্যাট নেক। আচ্ছা, নেকের কথা না, আরও তার আগে থেকে দেখি। থার্মোফ্লাক্স ডিজাইন টু মিনিমাইজ হিট লস ডিউ টু কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। দ্য ফ্লাক্স ইজ মেড উইথ 2 লেয়ার্স। এই দেখো, ফ্লাক্সটাকে 2টো লেয়ারে বানানো হয়, অফ গ্লাসেস অর মেটাল। কাঁচের 2টো লেয়ার দেয় বা মেটালের 2টো লেয়ার দেয়, ঠিক আছে? সিল্ড টাইটলি টু ক্রিয়েট ভ্যাকিউম বিটুইন দেম। তাহলে আইদার ভেতরে ভ্যাকিউম দিয়ে দেবো, অর এয়ার। ভ্যাকিউম দিয়ে দিলে তো আরও ভালো, মাঝখানটা ভ্যাকিউম করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? এয়ার দিয়েও ফ্লো করতে পারবে না। বুঝতে পারলে কেমন বানানো হয়? ডাবল ওয়াল, 2টো লেয়ারের গ্লাসের বা মেটালের বানানো হয়, আর সিল করে দিই টাইটলি
টু ক্রিয়েট ভ্যাকিউম বিটুইন দেম, মাঝখানে ভ্যাকিউম ক্রিয়েট করে দিয়েছি, বুঝতে পারলে? গ্লাসটা কোথায়? স্যার আমাদের এই যে এইটা একটা গ্লাসের লেয়ার, দেখতে পাচ্ছ ভেতরের লেয়ারটা, আর এটা হচ্ছে বাইরের লেয়ার, তার মাঝখানে এইটা ভ্যাকিউম, এই যে ভ্যাকিউম লিখেছি, বুঝতে পারলে? স্যার আমার বোনের একটা বোতল ছিল, স্যার গ্লাসও কি কন্ডাক্ট করে? হ্যাঁ অল্প। কি? একটা বোতল ছিল, বোতলটা অনেকবার পরার পরে না বোতলটার মধ্যে কেন কাঁচের ভাঙা আওয়াজ হয়, হ্যাঁ ওইগুলোই কাঁচই ওটা, বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো, দ্য ওয়ালস আর সিল টুগেদার অ্যাট নেক, এই নেকের জায়গায় সিল করে দিই, অ্যাট নেক দ্য ল্যাক অফ মেটেরিয়াল বিটুইন দ্য ওয়ালস রিডিউসেস হিট লস থ্রু কন্ডাকশন, মানে মেটেরিয়ালই নেই তাই কন্ডাকশন হবেই না, বুঝলাম? অ্যান্ড কনভেকশন, ওখানে কনভেকশন হবে না, অ্যাকচুয়াল ট্রান্সফারও হবে না, বুঝে গেলাম? মানে মেন কাজ এই করে দিচ্ছে। হ্যাঁ, দ্য ওপেনিং অফ ফ্লাক্স ইজ ক্লোজড উইথ কর্ক অর প্লাস্টিক স্টপার, এই যে কর্ক দিয়ে বন্ধ করি আমরা, কর্ক হচ্ছে ব্যাড কন্ডাক্টর, কিন্তু এখন তো একটা এখন প্লাস্টিকের স্টপার দিয়ে বন্ধ করি, স্যার এই উপরের জিনিসটা কি ওটা তার উপরের ঢাকনা। দরকার দ্য ইনার সারফেস অফ দ্য, দেখো দ্য ইনার সারফেস অফ দ্য আউটার ওয়াল অ্যান্ড দ্য আউটার সারফেস অফ দ্য ইনার ওয়াল আর কোটেড উইথ রিফ্লেক্টিং মেটেরিয়াল অ্যাজ সিলভার, দিস রিফ্লেক্টস হিট ব্যাক ইনটু চেম্বার, মানে এর ভেতরের যে এই যে কাঁচটা না, এই কাঁচটার মানে এটা ভেতরের কাঁচ, হ্যাঁ তার বাইরের ওয়ালটা ও সিলভার। সিলভার দিয়ে কালারিং করে দিই, যাতে হিট গিয়ে রিফ্লেক্ট করে আবার ভেতরে চলে আসে। এর ভিতরে হিট, হ্যাঁ হ্যাঁ ভিতরে হিট, হ্যাঁ, ভিতরের হিট রেডিয়েশনে বেরোবে তো, সেটা যাতে রিফ্লেক্ট করে আবার ভেতরে চলে আসে, তাই জন্য ভেতরে সিলভার কোটিং এর কালার করে দিই, বুঝতে পারলে? আচ্ছা যদি সেম জিনিসটা ঠান্ডা জলে স্যার এই যে এর মধ্যে ওর ভেতরে না, ওর ভেতরে না, কোথায় ওটা না, ছিল? ওটা না, এইটা, এই দেখো, এটা গ্লাস, তার বাইরেটা, আর স্যার, সেই আর একটা এই glass। গ্লাসটার বাইরের গ্লাসটার ভেতরেটা, বুঝতে পারছো? মানে দুটো, এই দেখো মানে এখানেও আর এখানেও। হ্যাঁ এই দেখো দুটো এরকম ওয়াল, এইটা কোটিং করা আর এটাও কোটিং করা, বুঝতে পেরেছো? কোন দিক দিয়ে হিট যাতে না হবে, তো এই হয়ে গেল থার্মোফ্লাক্স কাজ হয়ে যাবে। এইখানেও হ্যাঁ আর ওখানেও খতম, হিট চ্যাপ্টার খতম, আর কিছু নেই হিটে। এবারে এক্সারসাইজ সলভ করে ফেলতে হবে।